আসসালামু আলাইকুম। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খালেদ মহিউদ্দিনের টক শোতে আপনাদেরকে স্বাগত। চলুন দেখে আসি বর্তমান প্রেক্ষাপটে খালেদ মহিউদ্দিনের একটি ভাইরাল বক্তব্য এবং টক শো। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অন্তর্বর্তী সরকারের সময়ে 53 বছরের বিজয় দিবস পালন করছে বাংলাদেশ। আওয়ামী লীগকে বিদায় করে যারা বর্তমান সরকার এনেছে তারা নতুন রাজনৈতিক ব্যবস্থা বা বন্দোবস্তের আগেই গণতান্ত্রিক সরকারের পথে হাঁটতে নারাজ। অন্যদিকে কবে নির্বাচন হবে তার একটা মোটামুটিভাবে গাইডলাইন বা সময়রেখা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এই দেয়াটা নির্বাচনী সংস্কারের আগে না পরে, কতটুকু সংস্কার করতে পারবেন সাংবিধানিকভাবে, সেগুলি নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। এখন এগুলি নিয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও যুক্তরাষ্ট্রের কোলগেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নাভিন মুর্শিদ। এবং ডক্টর নাভিন মুর্শিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং আমাদের সাথে আরও রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সারোয়ার তুষার। সারোয়ার তুষার, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনারা দুজন আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন, এসেছেন, সেজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমেই ডক্টর নাভিন মুর্শিদ আপনার কাছে যেতে চাই। ডক্টর নাভিন মুর্শিদকে আমি আশা করছি যে ডক্টর নাভিন মুর্শিদ আমাকে শুনতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি। ইয়া ডক্টর মুর্শিদ, আমরা এবছরের বিজয় দিবস উদযাপন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিবিসি বাংলা একটা শিরোনাম করেছে এরকম যে বিজয় দিবস পালনে পরিবর্তিত রাজনীতির ছাপ। সেই পরিবর্তিত রাজনীতির ছাপ বলতে বোঝানো হয়েছে যে 75 পরবর্তী 21 বছর যেভাবে মুক্তিযুদ্ধ দিবসগুলো চর্চা হয়েছে, যেভাবে 21 বছর ইতিহাস পঠিত হয়েছে, সেই অবস্থার কোনো লক্ষণ এবার দেখছেন কিনা? অর্থাৎ বিজয় দিবস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাইনাস করা হয়েছে, প্রবাসী সরকার, জয় বাংলা বর্জন করা হয়েছে, মুক্তিযুদ্ধের উপস্থিতি কম দেখা গেছে। আপনার কাছে কি মনে হয়? আপনার টেকটা একটু শুনতে চাই। আমার কাছে প্রথমত আমাকে এখানে ডাকবার জন্য অনেক ধন্যবাদ। আমি বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আমি বলবো যে এখানে যে কিছু পরিবর্তন যে আসেনি তা না, কিন্তু বড় আকারে কিন্তু যে খুব পরিবর্তন এসেছে সেটাও না। আমার মনে হয় কি যে অনেকেই একটু ভয়ে ছিলেন যে এই বিজয় দিবস আসলে ঠিক মতো পালন করতে পারবেন কিনা, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সেই ভয়টা একটু চলে গেছে। যে সবাই আসলে আহ, যথাযথভাবে পালন করতে পেরেছে। বঙ্গবন্ধুর স্পিচ শোনা যায়নি, তো সেই একটা জায়গায় একটা ভিন্নতা এসছে। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে এই ভিন্নতা তো আসলে যে একেবারে আহ, পরিবর্তন সেটা ঠিক না। বিএনপি আমলেও তো আমরা ঠিক বঙ্গবন্ধুর স্পিচ শুনতাম না। তো এটা স্বাভাবিকভাবে যদি রাজনৈতিক বদল ঘটতো বা ইলেকশন হতো, তারপর অন্য কেউ সরকারে আসতেন, তাহলেও আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করতাম। আমি বলবো যে যে ধরনের পরিবর্তনগুলো আমরা দেখেছি সেটা খানিকটা সেরকম। কিন্তু এখানে আবার কিছু আম, পরিবর্তনের জায়গা থেকে যেটা আমি বলবো খুব ইন্টারেস্টিং, সেই সময় ভালো মন্দের দিকে না যায়, কারণ এটা এগুলো বুঝতে একটু সময় লাগে যে এটা কি ভালো হলো না খারাপ হলো, এটা তো একটু সময় নিয়ে ভাববার বিষয়। কিন্তু যেটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে যে যে এতগুলো কনসার্ট হয়েছে চারিদিকে, চারিদিকেই কনসার্ট, যেখানেই যাই সেখানেই কনসার্ট। এবং প্রথমবারের মতো যে আর্ট সিল নাকি শিল্পকলায় গাইবে, এটা তো আমরা আগে কখনো আসলে দেখিনি। যে এই যে বিভিন্ন জায়গাগুলো, যেগুলো পাবলিক স্পেস, যেখানে আমরা শুধু এক ধরনের সাংস্কৃতিক চর্চা দেখে অভ্যস্ত, যেখানে যে নানান ধরনের সাংস্কৃতিক চর্চা হচ্ছে এবং তার মধ্যে ব্যান্ড সঙ্গীতও যোগ দিয়েছে, সেটা আমার আসলে ভালোই লেগেছে। কারণ আমরা অনেক সময় এক ধরনের বিভাজন তৈরি করি যে একটা ট্রেডিশন ভার্সেস মডার্ন। ট্রেডিশনালি আমরা গান গাইবো যেগুলো যেগুলো ধরেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এরকম ধরনের গান, বা মানে গাম্ভীর্য সহকারে যেসব গান গাওয়া হয়, সেগুলো একটা ট্রেডিশনাল কায়দায়। এবং সেই জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় যে এই ব্যান্ড সঙ্গীত ইত্যাদি তাদেরকে ঠিক নেওয়া হয় না। হ্যাঁ, যে এখন যে তাদের জন্য স্পেস আছে সেটা আসলে খুব আহ গুরুত্বপূর্ণ, কারণ তারাও তো আসলে বাংলা ভাষার না, চর্চায়। কিন্তু কিন্তু ব্যান্ড সঙ্গীত নিয়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কি বলে জানি, মানে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সরাসরি ভাবে প্রায় প্রতিটা ব্যান্ডকে নিয়ে বা জনপ্রিয় শিল্পীদের নিয়ে ওরা গান গেয়েছে না? জয় বাংলা কনসার্ট করেছে, এই করেছে, সেই করেছে, অনেক সময় তো করেছে। হ্যাঁ, কিন্তু ওরা কি করেছে, জয় বাংলা কনসার্ট করেছে, জি, কিন্তু ওটাকে আলাদা ভাবে একটা আলাদা স্পেস হিসেবে করেছে যে এখন আমরা কনসার্ট দেখবো, কনসার্ট ওকে, দেখতে জয় বাংলা কনসার্ট। হ্যাঁ, এটা এরকম একটা সম্প্রীতিমূলক ভাবে করেন। হ্যাঁ, ওকে, যে এই এইটা আপনি পার্থক্য সবগুলোই দেখছেন। যে আমাদের একটা আমাদের সাংস্কৃতিক চর্চার একটা অংশ সেভাবে হয়নি। যে আমাদের ট্রেডিশন এখানে, এবং এই যে আমরা কিছু স্পেস দিচ্ছি নতুনদের, তরুণদের, তোমরা একটু খেলাধুলা করো টাইপের কায়দায় তাদেরকে, ওই যে তোমরা ক্রিকেটও খেলতে পারো, এখানে ব্যান্ড সঙ্গীতও গাইতে পারো, সেখানে যে তাদেরকে যে সেই সিরিয়াস ভাবে
করতে দেওয়া হচ্ছে বা সেটাকে যে সিরিয়াস ভাবে নেওয়া হচ্ছে সেটাও ঠিক না। তো এখন আমি বলবো যে এই একটা পরিবর্তন এসেছে যেখানে আরেকটু ডেমোক্রেটিক জায়গায় থেকে আমরা সাংস্কৃতিক চর্চাটা দেখতে পারি। তো এটা এই বিজয় দিবসে আমার কাছে লক্ষণীয় হিসেবে এই জিনিসটা মনে হয়েছে যে ভিন্ন। এখন রাজনৈতিক জায়গা থেকে যে আপনি ঠিকই বলেছেন যে বঙ্গবন্ধুর স্পিচ ছিল না, জয় বাংলা, বাংলার জয় গান আমরা চারিদিকে শুনিনি, 71-এর গান শুনেছি আমি, যেমন আমি বিভিন্ন জায়গায় গেছি, 71-এর গান চলছিল মেগাফোনে, সেটা 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 হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে খুব একটা যে ডিফারেন্ট সেটা ডক্টর না, মুর্শিদ, রাস্তাঘাটের ডক্টর মুর্শিদ, আমেজের দিক থেকে না। ডক্টর মুর্শিদ, রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আমি যে বিষয়টা জানতে চাইতেছি যে এক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয় যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জয় বাংলা, 1971 এগুলিকে আওয়ামী লীগ তার নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলে। কিন্তু আমার প্রশ্ন যে এই সম্পত্তি বানানোর জন্য আওয়ামী লীগের বিরোধী যারা পক্ষ আছে, যেমন ধরেন এখন আসলে আওয়ামী লীগের সরাসরি বিপক্ষের লোকেরাও নাই, মানে আপনি যেরকম বিএনপি, জামাত, তারাও নাই, এখন একটা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারাও কিন্তু আওয়ামী লীগের হাতেই সেই বয়ানগুলি তুলে দেয় কিনা যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে জয় বাংলা হবে না, মুক্তিযুদ্ধদের যথেষ্ট সম্মান দেওয়া হবে না, 1971 সেভাবে স্মরণ করা হবে না, 71-এর সঙ্গে আরো 5টা জিনিস একসাথে মেলানো হবে, বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব থাকবে না, 7ই মার্চের কোনো চর্চা থাকবে না, কোনো ভাষণ থাকবে না। এইটা কি, মানে আপনার কাছে এটা কি মনে হয়? দিস ইজ লাইক ওকে? অফকোর্স ইটস নট ওকে। মানে এটা এটা যদি মানে এটা তো আমাদেরও একটা ক্ষোভ ছিল যে 71 কেন খালি আওয়ামী লীগের হবে, 71 কি খালি আওয়ামী লীগের নাকি, বঙ্গবন্ধুই বা কেন খালি আওয়ামী লীগের হবে, এটা তো সারা দেশের নেতৃত্ব দিয়েছেন। কেন 7ই মার্চের ভাষণ একটা গুরুত্বপূর্ণ ভাষণ না, এটা নিয়ে আপনার ডিবেট থাকতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব, অনেক আলোচনা করব, কিন্তু এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্পিচ। তো এগুলো তো আমাদের ইতিহাসের অংশ, সেগুলো তো আসলে আমরা মুছে ফেলতে পারি না। যে সেখানে যদি একটা ফোর্স আসে যেখানে বলছে যে না, এগুলো আমাদের নতুন করে ভাবতে হবে, সেটা খুবই প্রবলেম্যাটিক আসলে। হ্যাঁ, আমাদের ইতিহাস তো আমরা আসলে মুছে ফেলতে পারি না। তো সেখান থেকে আমি বলবো যে অবশ্যই যদি এখন এমন একটা জায়গায় আমরা যাই যে এগুলো নিয়ে আমাদের তর্ক করতে হচ্ছে, এটা একটা সমস্যাজনক দিক হবে। কিন্তু আমি এটাও বলতে চাই যে যেহেতু এরকম কিছু আপনি যেহেতু বললেন, এবং আমি অনেক সময় এটা শুনিও, হ্যাঁ, যে এরকম একটা ভয় তো নিশ্চয়ই কাজ করছে কিছু মানুষের মধ্যে। তো এই সময়ের চ্যালেঞ্জ মানুষজনকে প্রুভ করা যে এইটা এজেন্ডা না, যে এখানে যারা পরিবর্তন চাচ্ছেন তারা পরিবর্তন চাচ্ছেন একটা ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিস্ট মননের, ফ্যাসিস্ট সংস্কৃতির পরিবর্তন চাচ্ছেন। এই পার্থক্যটা করতে হবে। ফ্যাসিজম আর মুক্তিযুদ্ধ তো একই জিনিস না। এবং 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 শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার কিছুতেই মুক্তিযুদ্ধের ধারে কাছে সরকারও ছিল না চেতনার, মানে তারা এটা বললেই হবে না, তারা এটা বললেই হবে না। আমার মনে রাখতে হবে যে অগাস্টের 3 তারিখে আমি যখন শহীদ মিনারে যাই, আমি নিজের কানে শুনেছি ছাত্রছাত্রীরা শহীদ মিনারে বঙ্গবন্ধুর স্পিচই দিচ্ছে, আমাদের দাবায় রাখতে পারবা না, মানে এগুলো বলছে। হ্যাঁ, যে চিৎকার করে করে বলছে, বঙ্গবন্ধুর স্পিচ থেকেই কিন্তু বলছে। হ্যাঁ, তো সেখান থেকেও কিন্তু তারা একটা ইন্সপিরেশন জোগাড় করে জগিয়ে তারা এই ভাষণ থেকে কোট করছে। তো এখন তার পরবর্তী সময়ে তো আমরা বলতে পারি না যে ইট ডাজন্ট ম্যাটার, যে এটা আমরা মুছে ফেলি। হ্যাঁ, যে আমাদের ইন্সপিরেশনের জায়গায় সেটা আছে। এখন এটাকে আসলে পলিটিসাইজ করাটা আমাদের জন্য খুবই প্রবলেম্যাটিক একটা জিনিস আমি মনে করি। যে আমাদের 53 বছর হয়ে গেছে, এখনো আমরা 71 নিয়ে আমাদেরকে কেন চিন্তা করতে হবে? 71 যে মুছে ফেলতে হবে, মুছে ফেলার প্রশ্নই উঠে না। এটা আমাদের মানে আমাদের নিজেদের, মানে ব্যক্তিগতভাবে আমাদের জন্ম যেভাবে আমরা মুছে ফেলতে পারি না, এরকম দেশের জন্ম আমরা মুছে ফেলতে পারি না। এই দেশটা আছে, এই দেশটা আমাদের, এই দেশটা সকলের। এবং আমার মনে হয় যে যারা যারা মানে আমার কাছে ভাবতে খুব অবাক লাগে যে এরকম কেউ থাকতে পারে যে আসলে মুছে ফেলতে চায়, এবং তারা যদি ওই দিকে যায় তাহলে সেটা অবশ্যই সমস্যাজনক। কিন্তু আমার ধারণা যে যারা অন্য অন্য ধরনের মত পোষণ করেন, তারা আসলে হয়তো চায় যে বাংলাদেশের অন্য একটা রূপ থাকুক। হ্যাঁ, বাংলাদেশ মুছে যাক সেটা নিশ্চয়ই চায় না। তো সেটাও আবার আলোচনার জায়গা, সেটাও আবার বিনিময়ের জায়গা। ডক্টর মুর্শিদ, আপনার বক্তব্য পর্যায়ে পরিষ্কার। আমরা পরবর্তী প্রসঙ্গে আপনার কাছে আসবো, তবু আমরা একটু জনাব সারোয়ার তুষারকে একটু শুনতে চাই যে এই বিষয়ে আপনার টেক কি। আমি আর নতুন করে প্রশ্নটা করলাম না, আপনি বা আপনার জন্য প্রশ্নটা আমি একটু পরে করবো, আপনি এই বিষয়ে আপনার একটু মতামত আমরা একটু শুনতে চাই। খালেদ ভাই, ধন্যবাদ। প্রথমত আমাকে আপনি স্বাগত জানিয়েছেন, আজকের প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন। যে আলোচনাটা নাভিন আপা করছিলেন তার সাথে আমি অনেকাংশেই একমত, মানে অনেকগুলো দিকে। যে আমি এগিয়ে গিয়ে আমি শুধু যেটুকু বলতে চাইবো সেটা হচ্ছে যে আমরা খুব পরিষ্কারভাবে শুরু থেকে বলেছি আমাদের জায়গা থেকে যে 71 ইজ নন নেগোশিয়েবল। 71-কে আমরা মানে নেগোশিয়েট করার মতো মনে করি না। অবশ্যই এটা আমাদের ইতিহাসের অংশ এবং আমরা এটা মানে গর্বিত উত্তরাধিকার মনে করি নিজেদেরকে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে
আওয়ামী লীগ এটাকে যেভাবে ব্যবহার করেছে, মানে গত 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে, এটার কারণে একটা এবার যখন আওয়ামী লীগের পতন ঘটলো তখন একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে, যেটা নাবিন আপা বললেন, যে আসলে বাংলাদেশে আর 71 থাকবে কিনা এরকম, এবং এটা প্রচুর প্রোপাগান্ডাও ছিল আওয়ামী লীগ এবং বিশেষত দিল্লির দিক থেকে এই ধরনের একটা মানে অন্তত তাদের জনপরিসরে এই ধরনের কিছু প্রচারণা আমরা লক্ষ্য করেছি। কিন্তু সেখান থেকে আমরা কিন্তু 71 যে আমরা যেটা লেগেসি বহন করি, সেটা আমরা আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 14ই ডিসেম্বর, তারপরে 16 ডিসেম্বর বিজয় দিবস, বিজয় র্যালি করা ইত্যাদি অনেক ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা এটা করেছি, যে 71-এর যে যুদ্ধটা বা আমাদের মুক্তিযুদ্ধ যেখানে গিয়ে আসলে এটা বেহাত হয়ে গেল, বিশেষত এর কারণে আওয়ামী লীগকে অনেক দায় নিতে হবে, যেহেতু তারা এটাকে পুঁজি করতে চেয়েছিল। সেখান থেকে এখন এবারের বিজয় দিবস ভিন্ন একটা তাৎপর্য আমাদের সামনে হাজির করেছে, সেটা হচ্ছে যে এবারের বিজয় দিবসে আমরা এটাকে দলীয় যে আওয়ামী লীগের যে একটা কি বলবো এটাকে, আওয়ামী লীগের দখল মুক্ত করা গেছে এবারে বিজয় দিবসকে, সেই দিক থেকে এবারে বিজয় দিবস অবশ্যই স্পেশাল ছিল এবং আমরা খুব spontaneously অংশগ্রহণ করেছি। জনাব তুষার, আমার কিন্তু এই ব্যাপারে কোনো মানে দ্বিধা নাই, বলতে দ্বিধা নাই। আমার আগে বলতেও দ্বিধা ছিল না, 15 বছর আগে বলতে দ্বিধা ছিল না, 15 বছর ধরে বলতে দ্বিধা ছিল না যে আওয়ামী লীগ 71 সালকে ব্যবহার করছে। তা আওয়ামী লীগ 71 সালকে ব্যবহার করেছে, এখন আওয়ামী লীগ মুক্ত আমরা একটা 71 সাল চাই, বিজয়ের চেতনাটা চাই, স্বাধীনতার চেতনা চাই, যা থেকে আওয়ামী লীগ বহু গুণ দূরে ছিল। মানে শেখ হাসিনার প্রতিটি কাজ আমি দেখা দিতে পারবো যে স্বাধীনতার বিপক্ষে ছিল, কিন্তু তাই বলে তো 71 যখন আমি বিজয় দিবস পালন করব তখন বঙ্গবন্ধুকে আমি আলাদা করে ফেলবো, আরো 5 জনের সাথে একসাথে করে ফেলবো, জয় বাংলাকে আমার বাদ দিতে হবে ঘোষণা দিয়ে, তারপরে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা ওই সম্মান আর দিব না। মানে আওয়ামী লীগের বয়ানটাই কি আমরা আসলে প্রতিষ্ঠিত করতেছি না? যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা এগুলির বিপক্ষে। না না, একেবারেই না, একেবারেই এরকম কোন সিদ্ধান্তে আসাটা ভুল হবে বলে আমি মনে করি। যেটা ঘটেছে যে মানে 7 মার্চকে তো কেউ অস্বীকার করে নাই, কিংবা কেউ তো বলে নাই যে জয় বাংলা যে আমাদের ইতিহাসের অংশ, এটা কেউ অস্বীকার করছে না, কিন্তু এই জিনিসগুলোকে আওয়ামী লীগ এমন ভাবে দলীয়করণ করেছিল, সেটা নিয়ে জনগণের মধ্যে একটা অস্বস্তি আছে, এটা তো আপনি স্বীকার করবেন নিশ্চয়ই। সেই অস্বস্তির কারণ থেকে এবার যে সমস্ত স্বর, যে ইতিহাসের যে সমস্ত দিক বা যে সমস্ত ব্যক্তিত্বরা আমাদের ঐতিহাসিক যে চরিত্ররা বাদ পড়েছিল, আওয়ামী লীগ যাদেরকে বাদ দিয়েছিল, তারা এবার সামনে চলে এসেছে এবং এই ঘটনাগুলো স্বতঃস্ফূর্ত ভাবেই ঘটছে। আর মুক্তিযোদ্ধাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এরকম আমার তো চোখে পড়ে নাই, বরং এবার ভুয়া মুক্তিযোদ্ধা যারা তারা চিহ্নিত হচ্ছে, মানে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, আলাদা করা হচ্ছে। কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই আমরা তো তাদের নিয়ে গর্বিত। যারা বাদ আমি একটা পড়েছিল। জিনিস যোগ করতে চাই। জি ডক্টর মুর্শিদ, জি আপনি শেষ করেন তারপর আমি বলি। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন যে এই যে জয় বাংলা বাদ দেওয়া বা স্বাধীন মার্চ, এগুলো নিয়ে যে এখন সরকারি জায়গা থেকে যে প্রশ্ন উঠাচ্ছে, সেটাও কিন্তু আসলে একটু সমস্যাজনক। কারণ আমরা তো যেমন এই অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা গুলো কি, আমরা ছিল যে কিছু ধরনের সংস্কার হবে, আমাদেরকে ইলেকশনের পথে নিয়ে যাবে। এইসব কথা তোলা বা বাতিল করা বা বাতিল না করা বা এগুলো কোর্টে আনা না আনা, এগুলো কিন্তু একটু পলিটিক্যাল মনে হয়। তখন মনে হয় কি যে আপনি খামাখা উস্কে দিচ্ছেন কেন। অ্যাবসলিউটলি ডক্টর মুর্শিদ, আমি আপনার সাথে শতভাগ একমত। সরি, আপনি শেষ করেন, মানে আপনার সাথে একমত হয়ে গেছি। না না না, ওটা যে এখন একটা উস্কে দিয়ে মানুষ এটা নিয়ে কথা বলছে, এগুলো নিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। আমাদের তো কিছু এজেন্ডা আছে, আমরা তো কিছু 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 জিনিস চাই, যেমন আমরা ল এন্ড অর্ডার সিচুয়েশনে আমরা একটা স্থিতিশীলতা চাই, আমরা অর্থনৈতিক জায়গায় একটা স্থিতিশীলতা চাই, আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলোর মধ্যে কিছু ক্রেডিবিলিটি ফিরে আসুক চাই, যেন ইলেকশন গুলো হতে পারে, যেন জুডিশিয়ারিটা ঠিক থাকতে পারে, এরকম হত্যা মামলা যেন সবার উপরে দিয়ে না দেয়। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেখান থেকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে ফেলে এই ধরনের বয়ান। ডক্টর মুর্শিদ আপনাকে ধন্যবাদ। ডক্টর মুর্শিদ আপনাকে ধন্যবাদ। আপনাকে একদমই আপনার সাথে একমত হয়ে আমি সরোয়ার তুষারের কাছে প্রশ্নটা করতে চাই যে জনাব সরোয়ার তুষার, আপনি কি খেয়াল করেছেন যে এই সরকারের সকল ধরনের ল এন্ড অর্ডার, বাজার, এগুলি নিয়ন্ত্রণ করার চেয়ে এই সরকারের প্রধান কর্ম হয়ে দাঁড়াচ্ছে যে তারা কতটা আওয়ামী লীগের বিরোধী সেটা প্রমাণ করা। তারা তো কারোর কাছে ভোট চাইতেছে না, তাদের তো এই এজেন্ডা হওয়া উচিত না যে তারা কতটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিপক্ষে যাইতে গিয়া তারা কিন্তু আসলে আওয়ামী লীগের যে বয়ান ছিল যে ধরেন এই 7ই মার্চ, বঙ্গবন্ধু, এগুলির এগেনস্টে গিয়া তারা কি প্রমাণ করতে চাচ্ছে সেইটা যদি একটু আমাদেরকে একটু বলেন যে এই সরকারের এজেন্ডার মধ্যে এগুলি ঢুকলো কেমনে? সরকারের এজেন্ডার মধ্যে এগুলি ঢোকার কথা ছিল না আসলে। আপনার টেকটা একটু শুনি স্যার তুষার। না মানে সরকারের এজেন্ডা এগুলো ঢুকতে পারবে না কেন আমি বুঝতে পারছি না। আর আপনারা যেভাবে বলছেন, আবিন আপাও বললেন যে এই সরকার পলিটিক্যাল না, আমাদের দৃষ্টিভঙ্গিটা এই ব্যাপারে ভিন্ন। এই সরকার আপনি বলতে পারেন এটা পার্টিজান সরকার না, এবং এটা সেই দলের মধ্যে দল যেভাবে ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে সেই ধরনের একটা সরকার না, কিন্তু এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার, এবং ইট ইজ আউট এন্ড আউট পলিটিক্যাল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এটা ঠিক যে এই সরকারের অনেক কিছুই আমাদের অনেক প্রশ্ন আছে এবং অনেক সমালোচনাও আছে। এর মধ্যে যেমন আইন শৃঙ্খলার কথা আপনারা রাইটলি বললেন, এটার অবস্থা খুবই নাজুক, তারপর বাজার পরিস্থিতির অবস্থা খুবই নাজুক, এগুলো সত্যি কথা, এবং এগুলো
নিয়ে আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেছি এবং তাকে আমাদের দিক থেকে বলেছি যে আপনাকে এই ব্যাপারে টপ মোস্ট প্রায়োরিটি দিতে হবে। এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু এটা বললে এটা না কেন, ওইটা কেন আসছে না এজেন্ডায়, আমি বরং বলবো যে কেন আসবে না, কারণ আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এই আইডিয়াটা এর আগে কখনো ছিল না। এর আগে আমরা সর্বোচ্চ দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকার দেখে অভ্যস্ত। না, এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার ছিল কিন্তু 91 সালে শাহাবুদ্দিন না, আহমেদ না, অন্তর্বর্তীকালীন সরকারই ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার। ওকে ওকে, ওইটার কাজ ছিল শুধুমাত্র একটা ইলেকশন আয়োজন করে দেয়া, আর বাট এই গভর্নমেন্ট কিন্তু সেই ধরনের একটা গভর্নমেন্ট না, অন্তত আমরা সেভাবে দেখতে চাইবো না। এটা আপনি দেখতে চাইবেন না সেটা ঠিক আছে, কিন্তু এই সরকারের কাজ কি তাহলে? এই সরকারের কাজ হচ্ছে প্রথমত সংস্কার করা, মানে যে কারণে বাংলাদেশে বারবার এই ধরনের আমরা আটকে যাই, স্বৈরাচারের মুখোমুখি করি। কে দিছে এই সরকারের এই কাজ? জনগণ দিয়েছে। কেন এইটা তো এটা কি খালেদ ভাই, আমরা একটা গণঅভ্যুত্থানের পরে এই সরকারকে পেয়েছি এবং যে কারণে গণঅভ্যুত্থান করতে হয়েছে, মানে যে কারণে বাংলাদেশে গণঅভ্যুত্থান করতে হয়েছে শেখ হাসিনাকে সরানোর জন্য। না, নট জাস্ট দ্যাট, এটা আপনি মনে করতে পারেন, কিন্তু ব্যাপারটা একেবারে এরকম না শুধু শেখ হাসিনাকে সরানোর জন্য এই গণঅভ্যুত্থান ঘটে নাই, কারণ আমরা এরশাদকেও সরিয়েছিলাম এর আগে, তাই না? মানে এরশাদকে আপনি এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, তো এবারও কিন্তু তাহলে আপনি 34 বছর পরে আবার কেন একটা স্বৈর শাসকের কিংবা ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হলো কেন? এটা দাঁড়াতে হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশে সরকার পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে, সরকার যদিও 2008 সালের পরে আর নির্বাচন হয় নাই, কিন্তু বাংলাদেশের স্বৈরতন্ত্রটা থেকে যাচ্ছে সিস্টেম আকারে, ফলে ওই ব্যাকল্যাশটা ছিল বলে এবার আপনি খেয়াল করবেন, আপনার নিশ্চয়ই মনে আছে। মানে তুষার, আপনি কি একটু বোঝার জন্য আপনি বলেন, আমি একটু বোঝার জন্য, তার মানে কি এই স্বৈরতন্ত্রটা শুধু শেখ হাসিনার সরকার না, তার আগেও যারা সরকার এসছে, খালেদা জিয়ার সরকার, তারাও স্বৈরতন্ত্র ছিল, এরকম আপনি বলতে চাচ্ছেন? মানে বাংলাদেশে স্টেট আর সরকার দুটোকে আমরা যদি একটু আলাদা করি তাহলে ভালো হবে, যে আমাদের স্টেট কাঠামোর মধ্যে একটা স্বৈরতন্ত্রের বীজ আছে, তারপর সেটা কম বেশি ধরা যাক এর আগেও অনেক অটোক্রেটিক সিদ্ধান্ত, অনেক অটোক্রেটিক কাজ অন্যান্য গভর্নমেন্টও করেছে, কিন্তু অ্যাজ এ হোল তাদেরকে পাইকারি দরে হয়তো সেই সরকারকে স্বৈরাচার বলা যাবে না, কিন্তু স্টেট কাঠামোর মধ্যে, সংবিধানের মধ্যে এটা রয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার সরকার এটাকে একটা ফ্যাসিজমে টার্ন করতে পেরেছে বিশেষত দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে সংবিধান যেভাবে একচেটিয়া ক্ষমতা, এটা আরেকটা হচ্ছে তার আওয়ামী লীগের কালচারাল এবং ন্যারেটিভের যে শক্তি, এই দুটো মিলে এখানে একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে 3 অগস্ট লাখো জনতার উপস্থিতিতে নাহিদ ইসলাম তখন তিনি বললেন যে এক দফাটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নয়া রাজনৈতিক বন্দোবস্ত। তিনি কিন্তু এক দফার মধ্যে 3টা পার্ট আছে। এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো, অন্তত ঘটানোর রাস্তাটা, রোডম্যাপটা পরিষ্কার করা, এটা কিন্তু এই ইউনূস সাহেবের যে সরকার, তার একটা প্রধান এজেন্ডা। আপনারা বলছেন, দুজনেই বলছেন যে এটা হচ্ছে নির্বাচনের রাস্তা ক্লিয়ার করাটাই হচ্ছে সরকারের কাজ, নির্বাচন দিয়ে চলে যাবে। আমরা এটা কিন্তু সেরকম হওয়া উচিত না। আপনার কাছে কি শুনেন তুষার সাহেব, শুনেন, ধরেন আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি, তাইলে আমাদের এই ম্যান্ডেটটা, এই দায়িত্বটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ছাড়া উচিত না? নাকি আপনি মনে করতেছেন যে গণতান্ত্রিকভাবে ছাড়া নির্বাচিত সরকারও এই সংবিধানে কাঠামোতে থাকলে তারাও ফ্যাসিস্টই হবে? সরি, প্রশ্নটা আরেকটু শেষ। আপনার কাছে কি মনে হয়, ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা সরকার এসেছেন তারা নির্বাচিত সরকার না, তারা গণঅভ্যুত্থান পরবর্তী একটা সময় অন্তর্বর্তীকালীনের জন্য দায়িত্বে এসেছেন। আপনার কাছে কি মনে হয় না যে আমরা যে কোনো সংস্কারই করি না কেন, সেই সংস্কারটা করার জন্য আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, যেহেতু সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক, তো জনগণকেই এই দায়িত্ব নেওয়া উচিত না? এবং জনগণ যাদেরকে রিপ্রেজেন্ট করবে আর কি, জনগণকে যাদেরকে নির্বাচিত করবে, মানে জনগণের রিপ্রেজেন্টেশন যাচাই করার একটা পদ্ধতি নির্বাচন, কিন্তু একমাত্র পদ্ধতি নির্বাচন, একমাত্র পদ্ধতি নির্বাচন। মানে এটা এখানে নাভিন আপা আছেন, উনি তো আচ্ছা, আমরা নাভিন আপাকে একটু জিজ্ঞেস করি। আপনার কাছে, আচ্ছা আপনি শেষ করেন। হ্যাঁ, আপনি শেষ করেন। আমার এই লাইনটা শেষ না করলে, মানে আপনার সাথে অন্তত এই প্রশ্নে আমি এখানেই দ্বিমত করছি যে আপনারা যেভাবে বলছেন যে শুধুমাত্র আপনারা গণতন্ত্র এবং নির্বাচনকে গুলিয়ে ফেলছেন, অন্তত আপনি এই পর্যায়ে। আমরা কিন্তু অবশ্যই মনে করি যে নির্বাচন গণতন্ত্রের একটা পদ্ধতি, কিন্তু যদি স্টেট ডেমোক্রেটিক না হয়, তাহলে শুধুমাত্র নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র করা যায় না। যদি তাই হতো তাহলে 2008 সালের পরে নির্বাচনের মধ্যে দিয়ে এরকম একটা ফ্যাসিজমের খপ্পরে আমরা পড়লাম কেন? এটা কিভাবে ব্যাখ্যা করব? মানে স্টেট ডেমোক্রেটিক না হওয়া বলতে আপনি কি বুঝাচ্ছেন? 2008 সালে তো গণতান্ত্রিকভাবেই শেখ হাসিনা নির্বাচিত হয়েছে, তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না? মানে আপনি এটা প্রিসাইজলি বলতে গেলে, মানে শেখ হাসিনা নির্বাচনের মধ্যে দিয়ে সরকার এসেছিল, এটা হলে আমরা মোর অ্যাকুরেট হবে। হ্যাঁ, নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসেছেন, তো নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসেছেন, পরে ফ্যাসিস্ট হয়েছে, পৃথিবীতে এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে। তাই বলে কি ব্যবস্থাটার দোষ হলো? আর ডেমোক্রেটিক স্টেট না বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন, এটা একটু ব্যাখ্যা করেন তো। স্টেট যদি ডেমোক্রেটিক না হয়,
মানে বাংলাদেশের কনটেক্সটে আপনি এখানে সমস্ত ক্ষমতা তো এক ব্যক্তির কাছে। শেখ হাসিনা কিংবা যিনি প্রধান নির্বাহী থাকেন তিনি চাইলেই জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে পারেন, তিনি চাইলেই সংসদ তার কথায় উঠে বসে, তিনি চাইলে সকল প্রতিষ্ঠান, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার অধীনে। এটাকে আমরা বলছি যে এটা কোনো ডেমোক্রেটিক স্টেটের চেহারা হতে পারত না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন ধরুন জুলাই মাসে যখন আন্দোলন চলছিল তখন কেউ একজন, কে করেছেন এই মুহূর্তে আমার মনে নাই, কেউ একজন রিট করেছিলেন যে এই যে আন্দোলনে গুলি চালানো হচ্ছে এটাকে বন্ধ করার জন্য রিট করেছিলেন। তখন কিন্তু ওই রিটটাকে খারিজ করা হয়েছিল। আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আদালতের কাজ কিন্তু যখন সরকার মৌলিক অধিকার হরণ করে তখন তাকে জনগণের পক্ষে থাকতে হবে। এখানে যেটা হয় না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এখানে স্টেট ডেমোক্রেটিক না এবং এখানে ইনস্টিটিউশনগুলো আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে আমি পারে না। আমি আমি জনাব তুষার আপনাকে একটু আমি জাস্ট একটু অনুরোধ করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু বিচার বিভাগ আলাদা, স্বাধীন বিচার বিভাগ, কারো উপরে বিচার বিভাগের উপরে কারো কোনো হস্তক্ষেপ থাকার কোনো সুযোগ নাই। উচ্চ আদালতে তো বটেই, বাংলাদেশের সংবিধান এই গ্যারান্টি দেয় বাংলাদেশে কোনো ট্রায়াল কোর্ট, কোনো সময় ট্রায়াল কোর্টের উপরেও নির্বাহী বিভাগের কোনো হাত থাকার কথা না। এটা সংবিধানের কোনো দোষ না, ডেমোক্রেটিক স্টেটের কোনো দোষ না। আমি জানি না যে এটা মানুষের ব্যবহারের দোষ, এটা হচ্ছে আমার টেক। আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু ডক্টর মুর্শিদের কাছে আমি একটু জানতে চাইবো যে ডক্টর মুর্শিদ, এইটা কি আপনি এর সাথে একমত যে আসলে বাংলাদেশের স্টেটের মধ্যে আসলে যেহেতু এই সুযোগ আছে বাংলাদেশের ডেমোক্রেটিক ব্যবস্থায় যে কেউ একজন বেশি ভোট পাইলেই ক্ষমতায় চলে আসা এবং কোনো একটা প্রশ্নাতীত ক্ষমতার মধ্যে থেকে থাইকে যাওয়া, এর ফলে আসলে এই কাজগুলি শুধু নির্বাচন বা নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ছেড়ে দেওয়ার ঠিক হবে না। আমরা বারবার এরকম প্রতারিত হয়েছি। সারার তুষারের এই বক্তব্যের সাথে আমরা একমত। এরশাদকেও যখন তাড়ানো হয়েছে তখন কিন্তু আমরা ভাবছিলাম যে এরকম হবে, কিন্তু হয় নাই আসলে। তো সেটার মধ্যে আসলে কি করা, ডক্টর মুর্শিদ আপনি যদি একটু আপনার টেকটা বলতেন। এটা ঠিক যে ইলেকশন তো গণতন্ত্র বোঝার জন্য একমাত্র চাবিকাঠি না, অন্যান্য ইনস্ট্রুমেন্টও আছে। যেমন কি, যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন। গণতন্ত্র মানে কি? যে মানুষ, জনসাধারণের, জনগণের প্রতিনিধিত্ব করবে সরকার। সরকার কি মানুষের প্রতিনিধিত্ব করছে কিনা, এবং সেটার জন্য কি দরকার? সংযোগ, যে মানুষ কি চায় সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে। ইলেকশন হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে জনগণ সরকারকে সেই বার্তাটা পৌঁছে দেয় যে কে কি চায়, কার প্রেফারেন্স কি, ইত্যাদি ইত্যাদি। সেটা কি একমাত্র উপায়? একমাত্র উপায় না, অন্যান্য উপায় আছে, যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশনস গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যার কারণে আমিও গণতান্ত্রিক সরকারকে নির্বাচন ছাড়ার আর কি উপায় আছে? না না, আমি বলছি যে কোন, আমরা যখন ডক্টর মুর্শিদকে আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো 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 ডক্টর মুর্শিদের শুনতে পাচ্ছেন? ইয়াটা একটু কানেকশনটা একটু ঠিক হওয়ার ফাঁকে আমরা কি একটু আবার সারোয়ারের কাছে যাব? ডক্টর মুর্শিদ আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন? এখন দেখতে শুনতে পাচ্ছি পাচ্ছেন? আমি না, শুনতে পাচ্ছেন? শুনতে somehow পাচ্ছেন এটা না? এটাকে একটু ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ডক্টর মুর্শিদের কানেকশনটা আমরা পেতে আমরা একটু সারোয়ারের কাছে যাই। যে স্যার তুষার, আপনি আমার উপরে রাগ হয়েন না, আমাকে একটু আসলে বোঝান তো যে আসলেই আপনারা এটা মনে করতেছেন কিনা যে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেও একটা সুপার ডেমোক্রেসি থাকা উচিত, যেটাতে ধরেন আপনার মতো মেধাবীরা বা যোগ্য ব্যক্তিরা একটা সংস্কার বা একটা কিছু আপনারা করে দিবেন এবং জনগণ এটার ফলো করে। ঘরের মধ্যে একটা মশারির কথা কি আপনারা ভাবতেছেন? বিষয়টা কি আসলে? আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, আমাকে তো বিশ্বাস রাখতে হবে বেশিরভাগ লোক, আমি সরলভাবে যা বুঝি আর কি। এটা আমাকে আরেকটু বুঝান তো তুষার, বিষয়টা কি আসলে? না না, ঘরের মধ্যে মশারি নট এট অল এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তুষারকেও শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন এখন? আমি কিন্তু শুনতে পাচ্ছি। আমিও শুনতে পাচ্ছি। ওনারা আমাকে শুনতে পাচ্ছেন কিন্তু আমি ওনাদেরকে শুনতে পাচ্ছি না। আমি নাবিল মুর্শিদকে শুনতে পাচ্ছি না। ক্যান ইউ ফিক্স ইট? তুষার একটু কথা বলবেন? আমি শুনতে পাচ্ছি, খালেদ ভাই এবং নাভিন আপা আমিও শুনতে পাচ্ছি। আর সবাই শুনতে পাচ্ছে? তুষার আপনি কথা বলেন, এটা বোধহয় আমি শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আমি জানি না যে যারা দেখছেন বা শুনছেন তারা শুনতে পাচ্ছেন কিনা। তারা জি জি, হ্যাঁ 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 তুষার শুনতে পাচ্ছি আমরা পরিষ্কার। জি বলেন। ওকে, প্রশ্নটা হচ্ছে যে ডেমোক্রেসির ভেতরে একটা সুপার ডেমোক্রেসি এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা খুব ক্লিয়ার। আমরা বলছি যে এটা হচ্ছে রাষ্ট্র গঠনের একটা ব্যাপার। আপনি যখন নির্বাচনের কথা বলছেন, সেটা হচ্ছে সরকারের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়, যে গণতান্ত্রিক রাষ্ট্রে কারা সরকার পরিচালনা করবে, জনগণ তাদেরকে বেছে নেবে। বেছে নেওয়ার পদ্ধতি হচ্ছে যে তারা ভোট দিয়ে সরকারে পাঠাবে কোন রাজনৈতিক দলকে। কিন্তু আমরা বলছি যে এখন তো ইনস্টিটিউশন ঠিক করার বিষয়, ইনস্টিটিউশনগুলোকে সংস্কার করার বিষয়। এটা তো যদি আমরা এখনকার যে পরিস্থিতি এটাকে অক্ষুণ্ণ রেখে শুধুমাত্র একটা ইলেকশন দিয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে,
কি গ্যারান্টি আছে যে তারা করবে? যেটা রিজওয়ানা আপা বলেছেন যে আপনারা 53 বছর করলেন না কেন, এটা কিন্তু একেবারেই একটা ঠিক প্রশ্ন, যে তারা 53 বছর তো করে নাই। এমনকি 91-এও যেটা রেহমান সোবহান সাহেব লিখেছেন, আপনি নিশ্চয়ই পড়েছেন, যে তখনও 29টার মতো টাস্ক ফোর্স হয়েছিল সংস্কারের উদ্দেশ্যে, একটারও কোনো আলোর মুখ দেখে নাই, কোনো ধরনের কোনো সংস্কার হয় নাই। ফলে আমাদের এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে। এই কারণে এই কথাটাকেই ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনে, তারা বলেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে, কথাটা ওখান থেকে আসছে। এই কারণে আমার বলা হচ্ছে যে এবার আপনাকে সংবিধান ঠিক করতে হবে, ইনস্টিটিউশনগুলো ঠিক করতে হবে, এবং তার অধীনে একটা মানে কে সরকারে আসবে সেটার জন্য নির্বাচন হবে। এটাতে অসুবিধা কি? নির্বাচনকে আমরা কেন এইভাবে মানে নির্বাচন বানানোর সংস্কার এরকম একটা, এবং নির্বাচন ছাড়া কাদের আর ম্যান্ডেট আছে, এই প্রশ্নগুলো আমার কাছে ভুল মনে হয় এবং তর্কগুলো ভুল মনে হয়। ম্যান্ডেট তো জনগণ এই সরকারকে দিয়েছে, গণঅভ্যুত্থানের চেয়ে তো বড় কোনো ম্যান্ডেট হওয়া উচিত না। মানে 90% পিপল, একমাত্র শেখ হাসিনার যারা একেবারে অ্যাপোলজিস্ট কিংবা দালাল, তারা বাদে সকল বাংলাদেশের সকল জনগণ পক্ষে ছিল, এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, তারা অংশ নিয়েছে। এর চেয়ে বড় ম্যান্ডেট বাংলাদেশের ইতিহাসের কেউ পায় নাই। হ্যাঁ, ইটস ট্রু, এই সরকার অনেক ফ্র্যাজাইল, অনেক দুর্বল, অনেক কাজ ঠিক মতো করতে পারছে না, যেমন করা উচিত, যতটা ফার্মনেস দেখানো উচিত ততটা দেখাতে পারছে না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বড় ম্যান্ডেট আর কোনো গভর্নমেন্ট পেয়েছে এরকম আমারও তো জানা নেই। আপনি যদি আমি যদি ভুল বলে থাকি আপনি আমাকে শুধরে দিয়েন, যে আর কোন সরকারের, কারণ এখানকার গভর্নমেন্ট যারা সরকারে আছে আপনি তো তাদের আপনার সাথে আলোচনাটাই তো মানে আপনাকে শুনে যাওয়া ছাড়া তো আমার আর কিছু করার নাই, কারণ প্রশ্নটাই তো ভুল, আপনি ভুলে যান। না কারণ আপনার কাছে মনে হচ্ছে যে this is না, যাই হোক আপনি শেষ করেন। ওকে, সো আমি যেটা বলছি সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরের রোডম্যাপটা হচ্ছে আমরা যেভাবে বুঝি, এবং এটা অ্যাবসলিউটলি রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী এটাই ঠিক, যে গণঅভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা অনেকগুলো সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এই সংস্কারগুলো করতে পারলে এটা ইলেকশন, এটা মানে ইভেন্চুয়ালি উইল ফলো দিস রিফর্ম প্রপোজালস। তো এটা তো ইলেকশন হবে কি হবে না এই প্রশ্নেরই কোনো অর্থ নাই, ইলেকশন তো অবশ্যই হতে হবে। কিন্তু ইলেকশন হওয়ার পরে যে আপনি ইলেকশনের মধ্যে দিয়ে যে সরকার আসবে সে যে আবার মানে এরকম একটা অটোক্রেটিক হবে না, তার কি গ্যারান্টি? এই গ্যারান্টিটুকু নিশ্চিত, মানে ছাত্ররা রক্ত দিতে চায় না রাজপথে, সোজা কথা। এই কারণে তারা কিছু প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছে, এটাতে আমাদের সবার তাদেরকে সমর্থন করা উচিত। তুষার, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার ডক্টর মুর্শিদের কাছে আসি। ডক্টর মুর্শিদ, আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? আমি একটু আপনার কাছে বুঝতে চাইছিলাম যে এটা তো তুষার তো শেষ কথা বলে দিচ্ছেন, যেহেতু এটা একটা অভ্যুত্থানের মধ্যে আসছে, সুতরাং এটা হইলো সবচেয়ে বড় ম্যান্ডেট। আমি এটা ম্যান্ডেট মনে করি না, আমি এটা ম্যান্ডেট বুঝি না, কারণ আমি চাইলে সরকার এরকম গঠিত হইতো না। আমি যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম, ডক্টর ইউনূস আসতো না ক্ষমতায়। আমি যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম, উপদেষ্টাদের মধ্যে 5 জন আসতো, 6 জন আসতো না। আমি তো এটার মধ্যে থেকে অংশগ্রহণ করি না, কিন্তু আমি প্রাণপণে চাইছি শেখ হাসিনা এই ক্ষমতা থেকে চলে যাক। এখন আমাকে আপনি বলতে পারেন যে আমার ম্যান্ডেটটাতে লিখে, আমার ম্যান্ডেট ছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাইতে হবে, বিকজ উনি ফেসিস্ট, উনি ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে, উনাকে যাইতে হবে। কিন্তু রাষ্ট্র গঠন, সরকার গঠন, এটা তো আমি বুঝি না যে এটার মধ্যে আমি ম্যান্ডেট কোথায় দিলাম। ডক্টর মুর্শিদ, আমার একটু যদি সাহায্য করেন। আমি কি পাঁচ লাইন দিয়ে শুরু করবো নাকি বিশ্লেষণ? জি, আপনি যে ইচ্ছা আপনি শুরু করেন। না, এই যে আমি শুরু করি ওই জায়গা থেকে, যে গণতন্ত্র যখন আমরা, গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? বুঝি যে সরকার প্রতিনিধিত্ব করবে, যেটা আমি বলছিলাম তখন, যে এবং বিভিন্ন মেকানিজম থাকবে যেভাবে যার মাধ্যমে জনগণ সরকারের সাথে যোগাযোগ করবে, জনগণ সরকারকে জানাবে তারা কি চায়। কারণ গণতন্ত্রের ব্যাপারটাই সেটা, জনগণকে বলতে হবে তারা কি চায়, এবং সরকার সেটা ডেলিভার করবে বা করবে না, একটা নেগোসিয়েশন হবে ইত্যাদি। এবং এইটার মেকানিজম গুলো কি? তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে ইলেকশন। তার মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষ সরকারকে জানাই যে আমাদের কোন দল ভালো লাগে, কোন দল লাগে না, ইত্যাদি ইত্যাদি আমরা জানি। এবং সেটা ছাড়া অন্যান্য উপায়ও আছে, যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তুষার ভাইয়ের ওই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো আমাদের সংস্কার করা দরকার ওই কারণেই, কারণ আমরা চাই যে সেগুলোও গণতান্ত্রিক কায়দায় হোক। তার মানে কি? তার মানে যে তারাও এই মেকানিজমেই চলুক, যে ইলেকশন, আমরা ইলেকশন কোনো কারণে ইলেকশন হলো না, কিন্তু তার মানে যে আমরা জনগণ কি চাই আমরা সেটা জানতে পারছি না, সেটা যেন না হয়। কারণ ইনস্টিটিউশনের কাজগুলোই হচ্ছে এই কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করে। তার মধ্যে মিডিয়া পড়বে, তার মধ্যে জুডিশিয়ারি পড়বে, তার মধ্যে পার্লামেন্ট পড়বে। হ্যাঁ, এবং এই ইনস্টিটিউশন গুলো যদি সঠিকভাবে কাজ করে, তাহলে কিন্তু আমরা অন্যান্য ভাবে জানতে পারবো জনসাধারণের চাহিদাগুলো কি। হ্যাঁ, এখানে যদি কিছু ফেলিয়ার থাকে তাহলে আমরা রাস্তায় নামবো, পিটিশন করব, ইত্যাদি নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে, যার কারণে ধরেন ওই গুড সিটিজেনশিপ মানে কি? তার মানে যে আমি অ্যাক্টিভ একজন নাগরিক হব, এবং আমি এই কমিউনিকেশন চ্যানেল যে ঠিকঠাক থাকবে সেটার দিকে আমিও নাগরিক হিসেবে আমি তৎপর থাকবো, এবং আমি এই চ্যানেলগুলো ব্যবহার করবো। আমেরিকাতে যেমন আপনি চিঠি লিখতে পারেন সেনেটের দিকে, রাষ্ট্রপতিকে, সবাইকে, হ্যাঁ, যে আমি কি চাই সেগুলো ব্যক্ত করার জন্য ওগুলো একজন পড়বে, ওগুলো চিঠির উত্তর দিবে। হ্যাঁ, এগুলো নানান ভাবে, এগুলো হচ্ছে গিয়ে ডেমোক্রেসির কাজটাই হচ্ছে গিয়ে কমিউনিকেশন, যে জনগণ এবং সরকারের মধ্যে কমিউনিকেশন। এবং এটা হাজারোটা যদি, আচ্ছা হাজারোটা না, মানে এমনি বললাম আর কি, যে ধরেন নানান ধরনের মেকানিজম থাকবে, একটা মেকানিজম শুধু না, যাতে একটা জায়গায় গন্ডগোল হলে
আমরা অন্যান্য চ্যানেলগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো। এমন হবে না যে আমরা যেটা যেমন শেখ হাসিনা আমলে দেখছি যে সে একেবারেই ডিসকানেক্টেড জনসাধারণের কাছ থেকে, সে জানিই না বুঝছি না, এমন যেন না হয়। ওগুলোই হচ্ছে গিয়ে সাইন। না, ডক্টর মুর্শিদ, আমার মনে হয় যে জনাব সারোয়ার তুষারের কথা এবং আপনার কথা আমি কিছু কিছু বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে যে না না, আমি আপনার কথাতে আসি এখন। জি। হ্যাঁ, যে এখন এই যে এখন হচ্ছে কি ম্যান্ডেটের প্রশ্ন। হ্যাঁ, যে গণ অভ্যুত্থানের পরে কি হবে, এখানে কিন্তু কোনো ব্লুপ্রিন্ট নেই। হ্যাঁ, এবং এইখানেই আমার মনে হয় উইকনেসটা, যে ঠিক আছে গণ অভ্যুত্থান হয়েছে, আপনি যেটা বলছিলেন, আমরা সবাই, আমি নিজের কথাও বলি, আমরা কখন রাস্তায় নামলাম শিক্ষক হিসেবে, যখন দেখলাম আমাদের ছাত্রছাত্রীদেরকে মারা হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীকে মারার অধিকার তো কারণ নেই, কেন মারবে? এটা আমার এই দেশে হোক, প্যালেস্টাইনে হোক, আমেরিকাতে হোক, এরা সবাই আমাদের ছাত্রছাত্রী, আমাদের ছাত্রছাত্রীর গায়ে আপনারা হাত দিবেন না, এই কথা বলতে কিন্তু আমরা রাস্তায় নেমেছি। আমরা কি নতুন সরকার গঠন করবো ভেবেছিলাম? সেটা তো কেউ ভাবেনি। এটা একটা সংস্কার, ওই যে কি যে কোটা রিফর্মের মুভমেন্ট, হ্যাঁ, সেখানে এক ধরনের একটা পলিটিক্স চলছে। এটা আমরা এখন হাইন্ডসাইটে বলতে পারি না না না, এটা আসলে ফ্যাসিস্ট সরকার বদলানোর একটা এজেন্ডা ছিল। যদি সেটা হয়ে থাকতে পারে সেটা, কিন্তু আমরা যারা সেই সময় পথে নেমেছি আমাদের কাছে সেটা ক্লিয়ার ছিল না, আমরা তো জানতাম না দ্যাটস হোয়াটস হ্যাপেনিং। আমরা পথে নেমেছি এই সরকারকে ছাত্র খুনি হওয়ার থেকে, ছাত্র খুনি ওই অ্যাসপেক্টটার কারণে, যে তারা যেন সেটা আর না করে। তো এখন যেভাবে ঠিক আছে সেই সময় দিয়ে জনাব সারোয়ার তুষার যে জনাব নাহিদ ইসলামের এক বক্তব্যের কথা বলছেন, যেখানে ফেসিবাদকে বা ফেসিবাদের শক্তিকে রহিত করার কথা ছিল অনেক পরে, অগস্ট 3 একেবারে শেষে, এই যে উনি বলছেন যে এইটাই ম্যান্ডেট, উনি বলছেন যে এইটাই ম্যান্ডেট। আপনিও এটাই কি ম্যান্ডেট দেখতেছেন কিনা? আমি আসলে ম্যান্ডেট আমি দেখছি না, যেমন ওই সময় আমি ছিলাম শহীদ মিনারে, আমিও ছিলাম, মানে এখানে এত লোক, ওখানে আমি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং রাহিদ কি বলছিল ওটা ঠিক শোনাও যাচ্ছিল না। হ্যাঁ, যে ওটা যে বলা যে এটা সবার ম্যান্ডেট, আমি জানি ওখানে ধরে নিতে পারি আমরা, তখন আমাদের সমর্থন তার কাছে সাথে ছিল। হ্যাঁ, আমরা স্টুডেন্টদেরকে আমরা ব্যবহার করলাম, এখন আমরা চাই যে স্টুডেন্টরাই সামনে থাকুক, ওরা কি চায় ওগুলো তারা ব্যক্ত করুক, কিন্তু এটা কিন্তু না যে আমরা গণতন্ত্র চাই না। আমরা সেই জায়গাতে তো আসলে গণতন্ত্র এক্সপেক্ট করছিলাম। আমরা মানে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে না, নাগরিক হিসেবে আমি বলবো যে আমরা সেই সময়ে কারা নেতৃত্ব দিয়েছিল, ওটা কি ডেমোক্রেটিক ভাবে সামনে এসছে? কেন নাহিদ, কেন সার্জিস, কেন মানে আমি জানি না, এটা হয়তো শুনতে খুবই খারাপ লাগবে এই সময়, আমি সেই হিসেবে বলছি না, মানে ক্রিটিক করার জন্য আমি বলছি না, কিন্তু এটা আমার জানতে ইচ্ছা হয়, কৌতূহল, যে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে যে সেসব জায়গায় ডেমোক্রেটিক প্র্যাকটিসটা কি ছিল, কেন এরা 16 জন, আমরা তো জানতাম। আমার কাছে মনে হয় যে ডক্টর মুর্শিদ এগুলি একদমই এখন মানে আমার কাছে মনে হয় যে একাডেমিক প্রশ্ন, আপনি নিশ্চয়ই এই প্রশ্নগুলির উত্তর করবেন। প্রশ্ন না না না, আসলে কিন্তু একাডেমিক প্রশ্ন না, কারণ সময়ের প্রয়োজনে কেউ আসলে নেতৃত্বের জায়গায় যায়, ও কেন নেতৃত্বে গেল, আমি কেন গেলাম না, এটা আসলে না 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 না, আমি আসলে ঠিক সেই প্রশ্নটা সেটা করছি না। আমি প্রশ্নটা করছি যে এখানে একটা কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস ছিল কিনা, এটা কি ডেমোক্রেটিক ভাবে কেউ সামনে এসেছে তারা গেছে, নাকি ঘটনার পরিস্থিতি তারা কেউ সামনে এসেছে বা আসেনি। যে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার, এখানেই আমি যাচ্ছি এই যে এই ইন্টারিম গভর্নমেন্ট যখন আমরা ফর্ম করছি, বা আমরা যখন প্রফেসর ইউনূসকে চুজ করছি, তখন কারা চুজ করছে? তখন কি আমরা সবাই মিলে চুজ করছি? আপনি যেমন বলছেন আমরা তো সবাই মিলে চুজ করি, তাই না? এখানে তো কেউ একজন চুজ করছে, সেটার প্রসেসটা কি ছিল? এখানে একটা প্রসেসের প্রশ্ন চলে আসে, আমি বলবো। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটু জনাব সারোয়ার তুষারের কাছে যাব, তার আগে আমরা দর্শকদের কাছে গিয়েছিলাম জনাব তুষার, যে আমরা জানতে চেয়েছিলাম ডক্টর মুর্শিদ, ডক্টর তুষার আপনারা আসবেন, সেটাকে সামনে রেখেছে। প্রিয় দর্শক, অল্প সংস্কার করতে হলে 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচন ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অবস্থান সমর্থন করেন কিনা, মানে তিনি যতগুলি সংস্কার ভেবেছিলেন তার সবটা না করে হলেও তিনি একটা ইলেকশন একটা ডেট দিয়েছেন, এটি করতে করতে বলেছেন। শতকরা 74% দর্শক বলেছেন যে হ্যাঁ তারা এই অবস্থান সমর্থন করেন ইলেকশন দেয়ার। শতকরা 26% দর্শক বলেছেন তারা এটা সমর্থন করেন না। 97,000 দর্শক এতে ভোট দিয়েছেন। ওকে, আমরা একটু ডক্টর নাভিদ মুর্শিদের বক্তব্য তো আমরা শুনেছি, আমরা একটু জনাব সারোয়ার তুষারের কাছে যাই। জনাব সারোয়ার তুষার, আপনি নিশ্চয়ই দেখেছেন যে এখন নেতৃত্ব নিয়ে, রাজনীতি নিয়ে, বিশেষ করে এই 5 আগস্টের পরে যেহেতু অনেকগুলি নতুন কথা তৈরি হয়েছে, এর মধ্যে নানা ধরনের কথা তৈরি হয়েছে। এর মধ্যে একটা আসছে যে এই আন্দোলনের মধ্যে অনেক মেয়ে
অনেক নারী সামনে ছিলেন, কিন্তু তাদেরকে আসলে ঠিক পরে আর তাদেরকে খুব সামনে দেখা যায় নাই। এর কি কোনো নির্দিষ্ট কারণ আছে? এর মধ্যে কি কোনো রাজনীতি আছে? কেউ কেউ বলছেন যে এর মধ্যে কিছু রাজনীতি আছে। আমার এই প্রশ্নটাকে আরেকটু এভাবে বলি, আপনারা যে নাগরিক কমিটি গঠন করেছেন, অনেকে বলছেন যে আপনারা একটা পলিটিক্যাল পার্টি গঠন করার দিকেও এগিয়ে যাচ্ছেন। সেই পলিটিক্যাল পার্টিটার রূপ কেমন হবে, তাতে নারীদের ভূমিকা কেমন থাকবে, সেটাও যদি একটু সঙ্গে করে নিয়ে বলেন। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ জি। খালেদ ভাই। এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারীরা, আমরা বিশ্বাস করি যে 14 তারিখ রাতের, 14 জুলাইয়ের যে আমাদের হলের মেয়েরা যখন হল থেকে বেরিয়ে আসলো, এবং দ্যাট ওয়াজ আ ডিসাইসিভ মুভমেন্ট। এই মুভমেন্টের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল, এবং থ্রু আউট দিস মুভমেন্ট আমরা নারীদের শুধুমাত্র টোকেনিজমের জায়গা থেকে না, তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং নেতৃত্ব দেখেছি। এই কারণে আমরা জাতীয় নাগরিক কমিটি যখন গঠন করি, তখনই আমাদের একটা একেবারে ম্যান্ডেটরি একটা জিনিস আমরা ফলো করেছি, সেটা হচ্ছে যে মানে 25% শুড বি উইমেন। মানে আমাদের যারা সেন্ট্রাল মেম্বার হবে তাদের 25% হতে হবে নারী। এবং আপনি দেখবেন যে আমাদের এখানে এখন যে আমরা ঠিক 25% এখন বরাবর আছি সেটা আমরা বলবো না, বাট মানে দৃশ্যমান প্রেজেন্স এবং নেতৃত্ব, আমাদের মুখপাত্র তিনি একজন নারী, আমাদের কালচারাল সেক্রেটারি তিনি একজন নারী, এখানে তাসনিম জারার মতো ব্যক্তিত্ব আছেন, তারা খুব ফ্রন্ট লাইনে, তিনি যুগ্ম আহ্বায়ক, এবং এখানে সদস্য সচিব হিসেবে আছেন মনিরা শারমিন, আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন আছেন, তারপর নিভা আছেন, অনেক নারীরা আছেন, এবং তারা অ্যাক্টিভলি কাজ করছেন, নেতৃত্ব দিচ্ছেন আমাদেরকে। ফলে রাজনৈতিক দল যেটা সামনে হবে। আমার হইতেছে আমি তুষার, আপনি কন্টিনিউ করবেন, কিন্তু আমি আপনাকে আমি শুনতে পাচ্ছি, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। আমি কথাটা শেষ করি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। You didn't ওকে, change the আমি battery, right? So please, তুষার, আপনি কন্টিনিউ করেন, কারণ আপনাকে বোধহয় ওকে, শোনা যাচ্ছে, দর্শকরা বোধহয় আপনাকে পরে শোনা যাচ্ছে। যেটা রাজনৈতিক দল যেটা হবে, যে রাজনৈতিক দল তরুণদের মধ্য থেকে হবে, সেখানেও আপনারা দেখতে পাবেন, এটা আই ক্যান গ্যারান্টি ইউ, যে নারীরা উপস্থিতি শুধু না, তারা নেতৃত্বের জায়গায় থাকবে। এই তো। হ্যালো, শুনতে পাচ্ছেন কি আমাকে? আমি শুনতে পাচ্ছি। আমি কিন্তু আমার কথা শেষ করেছি। খালেদ ভাই, আর ইউ দেয়ার? তুষার, আমি আমি প্রায় ফেন্টলি যতটুকু শুনলাম, সেটা যদি আপনি আরেকটু ইলাবোরেট করেন। আপনি 25%-এর কথা আপনি বলতেছিলেন, আমি 25% বলেছি আপনি যে চেষ্টা করতেছেন। জি, না আপনি কন্টিনিউ না, করেন। চেষ্টা না। ইফ ইউ লুক এট আওয়ার লিস্ট, সেন্ট্রাল কমিটি মেম্বারদের, সেখানে আপনি দেখতে পাবেন যে নারীদের মানে খুব পরিষ্কারভাবে নারীরা সামনের দিকে আছে। যুগ্ম আহ্বায়কের মধ্যে আছেন, তারা মুখপাত্রে আছে, যুগ্ম সদস্য সচিবে আছে, কালচারাল সেক্রেটারি আমাদের নারীদের মধ্যে আছে, আমাদের একটা নারী সেল, আমাদের যে কতগুলো সেক্রেটারিয়েট হবে তার মধ্যে একটা সেল হবে নারী সেল। তুষার, তো এগুলো আমরা তুষার, এইটা আমি শুনতে, কিন্তু এইটার কি আসলে, এইটার ভিতরে কি কোনো অন্তর্নিহিত কোনো রাজনীতি বা অন্য কোনো কিছু কি আছে? যে ধরেন সমন্বয়কদের মধ্যে একজন শুধু মুখপাত্র হয়ে থাকলেন, খুব গুরুত্বপূর্ণ কেউ না। অনেকে বলছেন যে সেই জায়গা থেকে আমরা আসলে কোথায় নাই হয়ে গেলাম সেটা না। আপনি যে মুখপাত্রের কথা বলছেন, সেই মুখপাত্রের একাধিক বক্তৃতা আমি শুনেছি, তিনি প্রায় বলছেন যে হঠাৎ করে কেমন জানি আমরা সামনে সারিতে ছিলাম, হঠাৎ করে আমরা কেমন জানি নাই হয়ে যেতে দেখলাম। আপনারা যে 25%-এর কথা, চেষ্টার কথা বলছেন, এবং কিছু জায়গায় যুগ্ম আহ্বায়ক অমুক তমুকের কথা বলছেন, কিন্তু সেটাও আসলে মানে মানে কেন এরকম হইলো? মানে এটার কি একটা ব্যাপারটা কি পলিটিক্যাল, যে ধরেন তারা যে সামনে আসছে না বা আসতে পারতেছে না? না, ইটস নট পলিটিক্যাল, মানে সামনে আসতে পারছে না এরকম জায়গা থেকে আমি এটাকে দেখি না। অনেকেই যখন আন্দোলনে নানা ইমোশন থেকে জড়িত হয়েছেন, তারা এরপরে আবার তাদের যার যার কাজে ফিরে গেছেন, এবং এখন যারা যেখানে যেভাবে কাজ করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু সেখানে তারা সেখানে কাজ করছেন। তবে এটা ঠিক যে আমাদের যেহেতু এটা তো ঠিক যে আমাদের সমাজে নারীর ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি অ্যাজ এ হোল আছে, সেটা পুরোপুরি তো মানে বিলোপ ঘটে নাই, মানে পুরোপুরি তো চলে যায় নাই, সেটা তো আছেই। এটা তো একটা সমস্যার মধ্যে আমরা আছি। আমরা তো গণঅভ্যুত্থানের পরে সকল সমস্যা শেষ করে ফেলতে পারি নাই, করতে হবে আমাদেরকে। কিন্তু আমাদের এটা মানে আমাদের স্পিরিটটা হচ্ছে যে অবশ্যই নারীদের সামনে থাকা, নারীদের নেতৃত্ব দেওয়া, যারা যেটা ডিজার্ভ করে। কিন্তু একটা জিনিস আমরা আবার বিরোধিতা করি, দ্যাট ইজ টোকেনিজম। যে টোকেনিজম করার জন্য একটা নারী বসিয়ে দিলাম, টোকেনিজম করার জন্য একটা আদিবাসী কমিউনিটি থেকে আনলাম, টোকেনিজম করার জন্য একটা অন্য ধর্ম থেকে আনলাম, এটা আমরা করতে চাই না। তাসনিম যারা যে এখানে যুগ্ম আহ্বায়ক হয়েছেন, আমাদের সংগঠনের কথাই বলি, উনি কিন্তু টোকেনিজমের অংশ হিসেবে আসেন নাই। উনি প্রমাণ করেছেন যে উনি তো আগে থেকেই প্রমাণ, মানে আপনারা কোনো কোটা রাখবেন না, তাই তো? মানে কোনো কোটা থাকবে না মেয়েদের জন্য? না, ওই যে আমি শুরুতে বললাম যে 25%, এটা হলো মানে একটা ক্রাইটেরিয়া বলতে পারেন, ঠিক কোটা না। কোটা তো কোনো কোনো ক্ষেত্রে লাগবে। মানে 25% যদি যোগ্য নাও হয় তাইলেও আপনি নেবেন না? এই জন্য না, একেবারেই না। আপনি দেখবেন যে আমাদের দুটো জিনিস মেনটেন করতে হচ্ছে, একটা হচ্ছে 25%, আর একটা হচ্ছে যারা ডিজার্ভ করে, যারা যোগ্য, এবং যাদেরকে আমরা একটা জায়গা তৈরি করে দিতে, যারা কাজ করতে যোগ্যদের পারবে। যদি নিবেন তাহলে পার্সেন্টেজটা আসতেছে কোথা থেকে? যোগ্য 50 জন হলে 50 জন হবে, 70 জন হলে 70 জন হবে, 5 জন হলে 5 জন হবে। অ্যাবসলিউটলি নো 5 জন প্রবলেম, হলে 5 জন হবে। অ্যাবসলিউটলি নো প্রবলেম। আমরা বলেছি দিস ইজ বেয়ার মিনিমাম। কিন্তু যদি এর চেয়ে বেশি আমরা আমাদের থাকে, এবং যদি আমরা তাদেরকে কাজ করার জন্য যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই এটা 25%-কে এক্সিড করবে, Okay. এটা কোনো সমস্যা নেই।
ঠিক আছে। আমি একটু আরেকটা প্রসঙ্গে ডক্টর মুর্শিদের কাছে আসি। ডক্টর মুর্শিদের এই প্রসঙ্গে তার মন্তব্য শুনে আমি সারোয়ার তুষারকেও শুনতে চাইবো যে বিজয় দিবস আসলেই একটা ভারতীয় বয়ান, একটা পাকিস্তানি বয়ান আমরা শুনতে পাই। এবার স্বয়ং নরেন্দ্র মোদীও একটা টুইট করেছেন, আমাদের উপদেষ্টাদের একজনও একটা পাল্টা টুইট করেছেন। এটার মধ্যে টুইট না, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, তারপর আবার এটা ডিলিট করেছেন। আমরা জানি যে এই বিষয়টাকে আসলে আপনি কেমনে কিরকম করে দেখেন? আমি আপনাকে একটু আপনার সাক্ষাৎকারটা 28 অক্টোবর 2023 আপনি একটা বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন প্রথম আলোকে, যে সীমান্তের মানুষের জীবন না বুঝলে সমস্যার সমাধান হবে না, এই শিরোনামে, যেখানে আপনি আসলে নানা ধরনের কথা বলেছেন। আমি শুধু একটা কথাই বলি যে আপনি উদাহরণ হিসাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আপনি যখন 2012 সালে গিয়েছিলেন, সেখানে একটা ডাকাতির ঘটনায় প্রথমেই মুসলমানদেরকে বা মুসলমান কাউকে জড়িত এরকম একটা বলা হয়, সেখান থেকে আপনার এটা ধারণা আপনি পাশাপাশি হিন্দুদের ক্ষেত্রেও এরকম কথা বলেছেন বাংলাদেশ সীমানায়। সেই ব্যাপারটা আসলে আপনি বিজয় দিবসের প্রাককালে নরেন্দ্র মোদীর টুইট, আমাদের উপদেষ্টা যারা মাহফুজ আলম উনার আর একটা ফেসবুক স্ট্যাটাস, যেটা আবার উনি সরিয়ে নিয়েছেন, আলোচনা, এই সার্বিক প্রেক্ষিতে যদি আপনি একটু অল্প একটু করে যদি একটু বলেন। বিরাট আলোচনা। আমি হ্যাঁ, এটা এটা আমি বলবো যে খুব ভালো হয়েছে যে মোদীজি জিনিসটা করেছেন, কারণ এই ধরনের বয়ান কিন্তু তাদের দেশে আজকের কথা না, এটা অনেক দিনের কথা। আপনি ওদের এটা তাদের মন মানসিকতা এবং আজকেরটা না। হ্যাঁ, ওরা তার তফাৎটা কোথায়? আগে তারা এগুলো মনে 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 করতো, এখন তারা প্রকাশ্যেই বলছে। কিন্তু অবশ্যটা যে আজকে থেকে প্রকাশ্যে বলছে সেটা নয়, অনেকদিন ধরে কিন্তু তারা প্রকাশ্যে বলছে। আমরা শুধু এখানে সেটা ঠিক কনজিউম করছিলাম না, এখন আমরা সেটা কনজিউম করছি। এখন আমরা পাল্টা উত্তর দিচ্ছি, পাল্টা উত্তর দেওয়ার একটা সাহস আমাদের এসছে। আপনি ওদের টেক্সট বুক দেখেন স্কুল কারিকুলামে, তখন আপনি বুঝবেন যে 71 ওদের জন্য সবসময়ই একটা ভারত পাকিস্তান যুদ্ধ। এবং কিছু কিছু জায়গায় ওরা বলবে যে বাই প্রোডাক্ট হিসেবে বাংলাদেশ এসছে, অথবা বাই চান্স ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ছিল, ওটা মানে সামহাও বাংলাদেশের একটা জন্ম হয়ে গেছে একটা মীমাংসা করতে গিয়ে। এটা যে এখানে যে বাংলাদেশিদের একটা যুদ্ধ হয়েছে, সেটা একেবারেই বাদ পড়ে যায়। এবং সেইভাবেই আমাদের দেখতে হবে। আমরা যে দেখি যে বাংলাদেশ বিদ্বেষ যেটা কাজ করে ভারতের, খানিকটা পাকিস্তানেও, ওটার জন্য কিন্তু দায়ী এই টেক্সট বুক কালচার। কারণ আপনি দেশ থেকে বিদেশে গিয়ে আপনি যে কোনো ভারতীয় বা পাকিস্তানের সাথে কথা বলে দেখেন, আপনি দেখবেন যে তাদের বাংলাদেশ নিয়ে ধারণাটা একেবারেই ভিন্ন। এবং কেন ভিন্ন সেটা ওরা জানে না বলে না, ওরা জানে, ওরা জাস্ট ভুলটা জানে, কারণ ওরা টেক্সট বুকে সেটাই দেখেছে। হ্যাঁ, ওরা বাংলাদেশের কে নিয়ে ওই কারণেই একটা মানে নেগেটিভ বা ইনফিরিয়র একটা ধারণা নিয়েই তারা থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো সেটা আসলে নতুন কিছু না। নতুন হচ্ছে যে আমরা যে এখন পাল্টা উত্তর দিই, সেটাই নতুন। এখন সেই পাল্টা উত্তর দিতে গেলে মাঝে মাঝে হয়তো একটু বেশি এগ্রেসিভ হয়ে যায়, যেটা মানে নতুন নতুন করলে হবে একটু। তারা ইউজ টু না যে আমাদের থেকে পাল্টা কথা শোনার, সেই জন্য তারা আরো এগ্রেসিভ হয়ে যায়। তো সেখানে ওই একটা রিস্ক থাকে। কিন্তু ওরা যে একটা হায়ারার্কিক্যালি চিন্তা করে, এবং ওরা যে বাংলাদেশিদেরকে একদম নিচু স্তরের লোক মনে করে, সেটা আজকের কথা না, অনেক দিনের কথা। কিন্তু মুক্তিযুদ্ধের কথা আপনি যেহেতু তুললেন, এবং এই যে এই নারী প্রশ্নটা যেহেতু আসলে, আমি আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই সময় আমারও ধারণা যে মহিলাদের পার্টিসিপেশন পাবলিক লাইফে, পলিটিক্যাল লাইফে খুব কম। আমি দেখি রাস্তাঘাটে এবং বিভিন্ন পাবলিক জায়গাতেও নারীদেরকে নানান মানে কথাবার্তা যেটি বললেন যে আসলে তো সব জায়গায়, বিশেষ করে নেতৃত্বের জায়গায়, আপনি তো তা কাউকে মানে এটা তো একটা প্রতিযোগিতামূলক বা মানে মানে কিভাবে এটা বলি, মানে যে নেতৃত্ব দেওয়ার যোগ্য তিনি আসবেন সেরকমই তো ধরে নেওয়া উচিত, মানে নাকি এটার জন্য কিছু ফাঁকা জায়গা রাখা উচিত বলে আপনি মনে করেন? আমার যেটা ধারণা, এই যে এটাই দেখেন যে অভ্যুত্থানের সময় জুলাই অগস্ট আমরা তো অনেক নারীদেরকে ফ্রন্টলাইনে দেখেছি। এই যে আপনি কোটটা করলেন যে এখন ওরা কোথায়। এখন যেটা হচ্ছে কি যে মানে যেটা হয়ে আসে হচ্ছে, আমরা আশেপাশে অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু সবগুলো পুরুষই করছে, নারী নিয়ে আলোচনাটাও পুরুষরাই করবে। হ্যাঁ, যে যেমন এরকম একটা পরিস্থিতি এসে, এটা তো আসলে বিশ্বাসযোগ্য না যে আমাদের শিক্ষিত নারীরা নাই কথা বলার জন্য। হ্যাঁ, তার মানে তাদেরকে আসলে ডাকা হয় না বলে তারা আসে না, বা অন্যান্য কোনো অসুবিধাও থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে মিসোজিনি, নারীদেরকে প্রচুর নেগেটিভ কথাবার্তা শুনতে হয়। আমাদের 3জন নারী উপদেষ্টা আছে, তাদেরকে আপনি অনলাইন ট্রোলিং যদি দেখেন, ওদেরকে নিয়ে বিদিগিচ্ছির ভাবে তাদেরকে নিয়ে কথা বলা হয়, তাদের শরীর নিয়ে কথা বলা হয়, তাদের কাপড় নিয়ে কথা বলা হয়। মানে এই ধরনের কথা হয়তো মানুষের শুনতে ভালো লাগে না বলে হয়, কিন্তু এগুলোকে তো আমাদের একটু কনফ্রন্ট করতে হবে। আমার মনে হয় আপনার এই
বক্তব্য পরিষ্কার। আমরা একটু তুষারকে একটু শুনি যে তুষার মানে আমরা আরো একটা কথা জি বলতে চাই, জি ওই যে জি জি প্লিজ একাত্তরের সাথে মিলে, যেহেতু আমরা একাত্তর নিয়ে কথা জি। বলছিলাম, সেখান থেকে লাইনটা আমি টানছি যে যেমন একাত্তরের যখন আমরা কথা বলি যে এই বীর মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা, সেখান থেকে একটা আমাদের এই সময়েও একটা ইফেক্ট যেমন আসে। হ্যাঁ, যেমন বীরঙ্গনাদের নিয়ে আমরা যেভাবে কথা বলি, অন দ্য ওয়ান হ্যান্ড এটা খুব স্পেকটাকুলার একটা জিনিস, ওয়েপন অফ ওয়ার, রেপ অ্যাজ এ ওয়েপন অফ ওয়ার। রাইট। অন দ্য আদার হ্যান্ড এটা এমন একটা জিনিস যেটা লজ্জা বয়ে আনে পরিবারের জন্য। এবং আমরা এখন যদি দেখি রেপের ব্যাপারটা, আমরা এখন যদি দেখি নারী নির্যাতনের ব্যাপারটা, এখনো কিন্তু ওরকম ভাবেই আছে। আমরা Okay. যদি খুন হয়ে যায় তাহলে আমরা তাদেরকে পাত্তা দেই, কিন্তু নারী নিপীড়নকে কিন্তু আমরা এখনো পাত্তা দিই না, আমরা কার্পেটের তলেই ঢুকিয়ে দেই, আমরা সেদিকে তাকাতে চাই না। এবং এই একটা পরিস্থিতিও কিন্তু এখন বিরাজমান। ওকে, ডক্টর মুর্শিদ আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব সারোয়ার তুষারের কাছে যেতে চাই। জনাব সারোয়ার তুষার, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আলাদা বয়ান, বিশেষ করে ভারতের বয়ান, পাকিস্তানের বয়ান, আমরা কিন্তু নরেন্দ্র মোদীর এই বয়ান বা এইটা প্রথম দেখলাম না, এই কথা ঠিক। তারা সিনেমা টিনেমা বানানোর ক্ষেত্রে এগুলি আরামে বলতে থাকে। আমরা একটু আপনার কাছ থেকে এটা শুনতে চাই যে এটা আসলে, এবং আপনি দেখেছেন যে বাংলাদেশের সরকারের একজন উপদেষ্টা তিনিও আবার একটা মানে ম্যাপ ট্যাপ বড় টড় করে কিছু একটা কি একটা করলেন, তো সেইটা সবটা নিয়ে যদি আপনি আলোচনা করেন আর কি। মানে নরেন্দ্র মোদী যে টুইট করেছেন এটা ইন্ডিয়ার বাংলাদেশ বিষয়ক দৃষ্টিভঙ্গির অংশ, এটা নতুন কিছু না, এবং এটা থেকে কংগ্রেসও এটার বাইরের না। যেমন আপনি ইভেন প্রিয়াঙ্কা গান্ধীও কিন্তু একই ধরনের কথা বলেছেন, শশী থারুর, আপনি ইফ ইউ লুক এট হিম, তারা সবাই কিন্তু একই কথা বলে। এবং আমি একটু আগেই ভাবছিলাম যে আমি নরেন্দ্র মোদীর কথা বাদ দিই, হিজ আ ফ্যাসিস্ট, কিন্তু যাদেরকে আমরা তথাকথিত লিবারেল মনে করি ইন্ডিয়ার, এই লিবারেলদের সীমা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে তাদেরকে ভাবেন তাহলে আপনি তাদের লিবারেলিজমের চেহারাটা বের হয়ে আসবে। ইট ক্যান বি বিজয় প্রসাদ, ইভেন ইট ক্যান বি দীপেশ চক্রবর্তী। মানে আমরা যাদেরকে অনেক সময় মানে যাদেরকে মনে করি যে মেইন স্ট্রিম কিংবা অফিসিয়াল হিস্ট্রির বাইরের লোক, তাদের প্রায় সবারই কিন্তু দৃষ্টিভঙ্গি মোর অর লেস একই রকম। আইদার নস্টালজিয়া, যে বাংলাদেশ আমার একটা নস্টালজিয়ার ব্যাপার, অর বাংলাদেশ হচ্ছে সাবঅর্ডিনেট, যার স্বাধীন সত্তাটাকে গেলাও যাচ্ছে না আবার ফেলে দেওয়াও যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। এটা হচ্ছে ইন্ডিয়ার মানে অফিসিয়াল যে পজিশন, তার ফলে আপনি সিভিল সোসাইটি, অপোজিশন পার্টি, গভর্নমেন্ট, পুরো জিনিসটার মধ্যে একই টোন পাবেন। কিন্তু এটা আমাদের জন্য খারাপ হলো, একটা জিনিস পজিটিভ এটার, সেটা হচ্ছে ইন্ডিয়া যে একটা স্টেট, আপনি এটা বুঝতে পারবেন যে ইন্ডিয়া একটা স্টেট, এটা প্রমাণ হচ্ছে তাদের একটা অভিন্ন দৃষ্টিভঙ্গি আছে অ্যাবাউট বাংলাদেশ। তাদের নিজেদের মধ্যে রাজনীতি আছে, কিন্তু বাংলাদেশের বিষয়ে তাদের একটা অভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আমাদের এখানে যে কোনো বিষয়ে একটা অভিন্ন দৃষ্টিভঙ্গি আমরা তৈরি করতে পারছি না। যেমন ধরেন আপনার সাথে আমার তর্ক করতে হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন, ম্যান্ডেট ইত্যাদি নিয়ে, কিংবা ধরা যাক আমাদের এখানে তর্ক হয় যে এক একটা বিষয়ে আমরা কোনো অভিন্ন দৃষ্টিভঙ্গি এখনো তৈরি হয় নাই। অনেকগুলো বিষয় এরকম আছে, বিশেষত রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি নাই। এখন যে ছাত্ররা অ্যাপিয়ার করেছে বা একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে তরুণরা অ্যাপিয়ার করেছে, এবং তরুণদের খুব স্বাভাবিক কারণেই এখন বাংলাদেশে তারা বিভিন্নভাবে নেতৃত্ব দেবে, এটাই অনেকে হজম করতে কষ্ট হচ্ছে। এই সব ব্যাপার আমাদের এখানে সমস্যা হিসেবে আছে, যে কারণে আমরা বারবার ঢুকতে থাকি। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর রিগার্ডিং ওই আপনার কি বলে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার এই পজিশনটা আসে, এটা একটা হিস্ট্রির ব্যাপার। মানে আমরা যদি আমাদের এখানে 47, 71 এই জিনিসগুলো হয়েছে কি, যে এখানে প্রফেসর মুশতাকও এই কথাটা বলেছেন একবার, কথাটা খুব ঠিক। মানে এটা হচ্ছে যে আপনি ইসরায়েলের প্যালেস্টাইন নিয়ে যে নীতি, মানে কন্টেইনমেন্ট পলিসি, ইন্ডিয়ার ও বাংলাদেশ নিয়ে একই পলিসি, সেটা হচ্ছে কন্টেইনমেন্ট পলিসি। ইন্ডিয়া বাংলাদেশকে কখনো অ্যানেক্স করবে না, আবার কখনো একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতেও দেবে না, মানে দিতে চায় না অন্তত। এই কারণেই যেহেতু এবার অভ্যুত্থানের পরে ইন্ডিয়ান হেজিমনি এখানে বা ইন্ডিয়ার লাগামটা জায়গায় জায়গায় নাক গলানো, এটা বন্ধ হচ্ছে বলে ইন্ডিয়া টের পাচ্ছে। এই কারণে কিন্তু তার এই সিজোফ্রেনিক আচরণ, তার মিডিয়া থেকে শুরু করে স্টেট লেভেল পর্যন্ত, এবং এটা আমি একটু আপনাকে থামাতে হচ্ছে যে আমরা আসলে চ্যানেল 24 তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য, চ্যানেল 24 যেটা এটা দেখাচ্ছিল, তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে। আমরা একটু আপনাদের সঙ্গে আবার একটু থাকবো। আপনি চ্যানেল 24 চলে গেলেও আমরা একটু বেশি সময় একটু লম্বা করবো আর কি ব্যাপারটা। জনাব সারোয়ার তুষার, আমি দুইটা বিষয় একটু বুঝতে চাই। প্রথম কথা হচ্ছে সংস্কার বা অন্য কোনো কিছু নিয়ে আপনার সাথে আমার মানে যে তর্ক বা মতভিন্নতা, সেটাকে আমি আসলে ওইভাবে দেখতে চাই না, কারণ আমার কাজই প্রশ্ন করি বলেই হচ্ছে যে এটা আমার রুটি রুজির সাথে একটা সম্পর্কিত। এটার সাথে আপনারা যারা রাজনীতিবিদ বা সমাজ সংস্কারক, তার সাথে এটার আলাদা করে কোনো নেই। তরুণদের নেতৃত্বের কথা আপনি বলছিলেন যে তরুণদের নেতৃত্ব অনেকদের পছন্দ হচ্ছে না, আমি এই কথাটা খুব ডিফার করি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব কয়টা জায়গায় যদি 25 বছর বয়সে প্রেসিডেন্ট, 27 বছর বয়সে প্রধানমন্ত্রী, 29 বা 30-এর আগে যদি তারা রিটায়ার্ড হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। আমার কথা হচ্ছে তারা নির্বাচনের মাধ্যমে, এই তরুণরা যারা এখন ক্ষমতায় আছেন, তারা নিজেদের ট্রাই করবেন কিনা যে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারেন কিনা। ওকে, শুড আই রেসপন্ড? জি জি জি, আপনার জন্যই।
ওকে, মানে কেউ তো আমরা নির্বাচনের বিরোধিতা করি নাই, আমরা রাজনৈতিক দল করছি কারণ আমরা নির্বাচনে মানে ফাইট করব, তাই তো। নির্বাচন মানে যেভাবে আমি আপনাকে বলেছি, আপনি ইট ইজ নাথিং পার্সোনাল, আশা করি আপনি বুঝবেন যে আপনাকে আমি বলছি যে আপনি কেন এটা বিরোধিতা করছেন, ব্যাপারটা এরকম না। কথা প্রসঙ্গে আমি বলেছি, আমি ওভারঅল দেখতে পাচ্ছি বিশেষত পলিটিক্যাল সার্কেলগুলোতে, রাজনৈতিক দলগুলোতে, তারা হচ্ছে যে তরুণরা যে এখন একটা রাজনীতি করতে চাচ্ছে, তরুণরা যে দেশের বিষয়ে মতামত দিচ্ছে, এটা তারা পছন্দ করছে না। এবং আমরা তো কেউ বলি নাই যে আমরা ইলেকশনে কম্পিট করবো না, এখনো কিন্তু বিভিন্ন জরিপে তরুণদেরকে দেখা যাচ্ছে তরুণরা যদি কোনো রাজনৈতিক দল করে তাহলে সেটা দিয়ে মানুষ ভোট দিবে, এই সংখ্যাটা এখনো বেশি। পরবর্তীতে কি হবে জানি না। এবং আমরা তো এটা অবশ্যই- কি বাড়ছে না কমতেছে? জরিপের কথা বলতেছি। জরিপে যেমন ধরা যাক কোথাও দেখা যাচ্ছে 40% তরুণদেরকে ভোট দেবে, 38% হচ্ছে আনডিসাইডেড। কিন্তু এগুলো তো আপনি এখন কখনো বাড়বে কখনো কমবে, আবার সামনে যখন ইলেকশনের পরিবেশটা তৈরি হবে তখন প্রচার প্রচারণার উপর অনেক কিছু নির্ভর করবে, ফলে এটা সবসময় কিন্তু মানে একটু আপ এন্ড ডাউন এটা চলতে থাকবে আর কি। তাহলে যারা 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 অভ্যুত্থানের ম্যান্ডেটটা ওইভাবে বুঝেছে তাদের এখন দ্রুত ইলেকশন দিয়ে ক্ষমতায় পাকাপাকি ভাবে বসে যাওয়া উচিত না, এই সংস্কারগুলি পাকাপাকি ভাবে করার জন্য 5 বছর 6 বছর ধরে করার জন্য? না, দ্রুত ইলেকশন দেওয়া উচিত না। সময় নিয়ে, মানে সময় মানে সেটা আবার অনন্তকাল না, একটা নির্দিষ্ট পরিমাণ যৌক্তিক সময় নিয়ে কিছু আনফিনিশড কাজ আছে সেগুলো শেষ করা উচিত, শেষ করার মধ্যে দিয়ে একটা নির্বাচন দেওয়া উচিত। Okay. যেন যেন কেন এটা দরকারটা হচ্ছে এই কারণে, যেন কেউ ইলেকশনে এর মধ্য দিয়ে ক্ষমতা এসে আবার অনেক দিন পর্যন্ত মানে আনইলেক্টেড ক্ষমতায় থাকার জন্য চেষ্টা না করতে পারে, এবং যেন আপনি বিরোধী দলে থাকলেও আপনার রাজনীতি থাকে বাংলাদেশে। আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনি যখন এখানে দেখা যায়, যেমন ধরেন আওয়ামী লীগের কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ফেরাটা কঠিন। কেন কঠিন? কারণ সে একটা অভ্যুত্থানের মধ্যে পড়েছে। এখন বাংলাদেশের সামনে যে সরকার হবে তাকে যদি আবার একটা অভ্যুত্থান করে সরাতে হয় তখন কিন্তু তার রাজনীতিতে কামব্যাক করা কঠিন হবে। এই কারণে আমরা এমন একটা বন্দোবস্তের কথা বলছি যে আপনি অপোজিশনে থাকেন কিন্তু রাজনীতিতে থাকেন, আবার যেন আপনি ক্ষমতায় আসতে পারেন। এই আওয়ামী লীগের মানে transfer of power। আওয়ামী লীগের অভিজ্ঞতা কেন আপনাদেরকে বিএনপি বা জামাতকে আওয়ামী লীগের দাঁড়িপাল্লাতেই আপনাদের মাপতে হচ্ছে? কারণ হচ্ছে যে এখানে স্টেট মেকানিজমটার মধ্যেই একটা অটোক্রেসি বীজ আছে। এটা তো শুধু আমার কথা না, এটা এখন সকলে এক বাক্যে স্বীকার করছেন, যারা কখনো এর আগে স্বীকার করতে চাইতেন না তারা। ফলে সকলে মানে ঠিক আছে আপনি বলেন। সকলে মানে কারা? ওকে, সকলে মানে কারা না, মানে সকলে মানে সকলের মধ্যে আমি পড়ি কিনা সেটা আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি। কারণ আমার কাছে মনে হয় যে, কারণ আমার আর্গুমেন্ট একটু শুনেন তুষার, আমার আর্গুমেন্টটা হচ্ছে শেখ হাসিনা যেগুলি দুষ্টামি করছে এর একটাও সংবিধান মাইনা করেন নাই তো উনি। সংবিধানে গুম খুনের কথা নাই তো, সংবিধানে ভোট চুরির কথা নাই তো। না খালিদ ভাই, আই বেগ টু ডিফার। সংবিধানে ভোট চুরির কথা থাকতে হয় না। আর এটাকে যদি আপনি নিশ্চয়ই মানে দ্রুত বলতে গিয়ে বলেছেন, এটাকে স্রেফ দুষ্টামি বলা যাবে না, এটা একটা মারণঘাতী ব্যাপার যেটা শেখ হাসিনা যেভাবে শাসন আচ্ছা, করেছে। মারণঘাতী ব্যাপারটা সংবিধান অনুযায়ী করে নাই, সংবিধান অনুযায়ী করে নাই। কিন্তু সংবিধান একটা বড় শক্তি জায়গা, এবং সংবিধানের মধ্যে দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে এখানে চাইলে অনেক দিন পর্যন্ত ক্ষমতায় থাকা যায়, যেটা শেখ হাসিনা করেছেন। যে আমাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য 2014 ইলেকশন করতে হয়েছে তাকে, তিনি বলেছিলেন যে আরেকবার ইলেকশন দ্রুততম সময় দিয়ে দিবেন, দেন নাই। 2018 ইলেকশনের জন্য সাংবিধানিক ধারাবাহিকতা এটা একটা এক্সকিউজ ছিল। এই ব্যাপারগুলো তো আপনি তো নিশ্চয়ই আমার সাথে যখন আলাদা করে আবার বসবেন, যদি আমরা আড্ডা দিই, তখন আপনি কিন্তু স্বীকার করবেন যে বাংলাদেশ সংবিধানে there are definite problems। এটা স্বীকার অস্বীকারের কিছু নাই। বাংলাদেশের সংবিধানে 2014 সালে ইলেকশন করতে হয়েছে, এখন আপনি ইলেকশন 5 বছর পর পর করতে হবে, এটারে কিভাবে সংস্কার করা প্রয়োজন? দেখেন, প্রফেসর আলী রিয়াজ আমার সরাসরি শিক্ষক, আমি 100% জানি এটা যে সংবিধানের রাজনীতিতে মানে যেরকম নিয়ম আছে এর বাইরে তিনি যাইতে পারবেন না, গ্যারান্টেড। কেমনে যাবেন? 5 বছর পর পর ইলেকশন দিতে হবে, এটা বাইরে কেমনে যাবেন? শেখ হাসিনা তো যেতে বলা হচ্ছে না তো, তাহলে কি করবেন আপনি? কি করবেন? সংবিধানের দোহাইটা দিয়ে এখন চুরি করতে তো কেউ বলে নাই তাকে, সে তো সংবিধানের কথাও বলছে, চুরিও করছে হাসিনা। তা আপনি এটা কিভাবে ঠেকাবেন সংবিধান দিয়া? না না, সংবিধান দিয়ে এটা মানে যদি প্রধানমন্ত্রী ক্ষমতাকে আপনি একটা ভারসাম্যের মধ্যে আনতে পারেন, বাংলাদেশের সংবিধানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে অ্যাবসলিউট ক্ষমতার অধিকারী করা হয়েছে এবং অলমোস্ট তিনি সংবিধানের ঊর্ধ্বে বিরাজ করেন। এটাকে যদি চেক করা যায় এবং ইনস্টিটিউশনগুলোকে তিনি নিয়ন্ত্রণ করবেন না, প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবেন না, এমনকি পলিটিক্যালি আপনি হয়তো বলবেন যে আসলে তিনি যে নিয়ন্ত্রণ করেন এটা তো পলিটিক্যাল নিয়ন্ত্রণ, এটা তো আর মানে কনস্টিটিউশনাল না। এটা একটা বড় আইনি তর্ক হতে পারে। আমি তো আর আইনের ছাত্র না, আমি রাজনীতির জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যে তিনি চাইলে ইনস্টিটিউশন নিয়ন্ত্রণ করতে পারেন, এবং অনেক ফাঁক ফোকর আছে যেখানে যেগুলো বলা হচ্ছে যে এখানে তো অমুক অধিকারটা নিশ্চিত করা হয়েছে, সেখানেও কিন্তু মানে ফাঁক ফোকর আছে যেটা সুযোগ আসলে নেওয়া সম্ভব হয়। এটা বন্ধ করতে হবে এবং প্রধানমন্ত্রীকে কনস্টিটিউশনের অধীন আনতে হবে, সংসদের তাকে যেন চাইলে অভিশংসন করা যায়, এই ব্যবস্থাগুলো করতে হবে। এই ব্যবস্থাগুলো করতে পারলেই 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে, এবং যিনি যারা যে দল নির্বাচনে মানে অর্থাৎ ক্ষমতার বাইরে থাকবে, সরকারের বাইরে থাকবে, তারা কিন্তু আবার বিরোধী দলের রাজনীতি করতে পারবে, পরবর্তীতে আবার জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় আসতে চাইবে। আমরা স্রেফ খালেদ ভাই বিশ্বাস করেন, আমরা স্রেফ এটুকুই চাইছি, আপনারা এটুকু নিশ্চয়ই আমাদেরকে মানে সমর্থন করবেন। মানে আমি তো সমর্থন, যদি আমার সমর্থন তো আপনাদের 100 ভাগ 115 ভাগ আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা রিয়েলিস্টিক কিনা এবং যে কথাগুলি বলা হচ্ছে সেই কথাগুলি আসলে মানে আপনি যদি দেখেন, আমরা যে গণতন্ত্রের কথা বলি, ইংল্যান্ডের সংবিধানই নাই। ইংল্যান্ডের সংবিধানে কোনো কিছু মানে কোনো লিখিত সংবিধান নাই, যারা করে তাকে মানে। অথচ বাংলাদেশে যখন শেখ হাসিনা সংবিধানটা পাইছে 2009 থেকে 10-11 যদি আমি বাদ দেই, 12 সাল থেকে উনি যত কিছু করছে প্রত্যেকটা জিনিস সংবিধানের লঙ্ঘন, প্রত্যেকটা জিনিস। মানে আমি আপনাদের
আরেক সময় নিশ্চয়ই এটা আপনাকে দেখাবো। তবু আমি একটু ডক্টর নাভিন মুর্শিদের কাছে আসি। ডক্টর নাভিন মুর্শিদ, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনি যদি বলেন যে সংস্কার এবং যেই সংস্কারগুলি আসলে বলা হচ্ছে বা ভাবা হচ্ছে, জনাব সারোয়ার তুষার খুব সুন্দর করে এইগুলি বলেছেন যে তিনি চান যে আসলে প্রধানমন্ত্রী যাতে একক ক্ষমতা না থাকে, প্রধানমন্ত্রীর ক্ষমতার যাতে কোনো জবাবদিহি থাকে। আসলে বাংলাদেশে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে দুটি বিভাগের ক্ষমতা যখন একজনের হাতে তুলে দেওয়া হয় এবং যখন এটা কালেকটিভলি উনি কারো কাছে এটা দায়ী থাকেন না, তখন তার পক্ষে একটা ফেসিস্ট হয়ে ওটা সহজ হয়। এই কথাগুলির প্রেক্ষিতে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আমি এই কথাগুলির সাথে একমত সারোয়ার। ডক্টর মুর্শিদ। জি, আসলে এটা আসলে অনেক বড় আলাপ। সাংবিধানিক যখন কোনো পরিবর্তন আনতে হবে, এটা মানে ন্যায্য ভাবেই এটা অনেক সময় নিয়ে একটা কাজ করতে হবে। আমি যেমন তেমন করে এই যে 3 মাসে হয়ে গেল, 4 মাসে হয়ে গেল, সংস্কার দেয় হয়ে গেল, সেটা আসলে ঠিক হয়তো হবে না, কারণ এটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এবং এখানে চ্যালেঞ্জটা আমি আসলে বলবো কি, যে যেটা আগেও ইঙ্গিত করেছেন, লিজিটিমেসির, ক্রেডিবিলিটি। আমরা যদি এই সরকারের আন্ডারে একটা নতুন সংবিধান ধরে না পাই, সেটা কি একটা লেজিটিমেট নতুন সংবিধান হবে? কি পরবর্তী সরকারগুলোকে এটা মেনে নিবে নাকি মেনে নিবে না? তো সেই লিগ্যাল জায়গাগুলো সব ঠিকঠাক আছে কিনা, সেটা হবে আমার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আপনি এটাও 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 ঠিক যে সংবিধান যে ঠিক মতো মানা হচ্ছিল সেটা তো একেবারেই না, মানে একেবারে মানে বিসমিল্লাহতেই তো আমরা দেখি, তাই না? আমাদের এই যে কি 4 পিলার্স, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, এর মধ্যে একটাও কি আমরা মেনেছি গত 53 বছরে? তা তো মানি, তাই না? তো সংবিধান থাকলে যে খুব ভালো হবে, না থাকলেই হবে না, এটা রিফর্ম করতে পারলেই এটা আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা না। আমরা যদি রিফর্মটা করতেও পারি, সেটা যদি ক্রেডিবল হয়, এটা যদি খুব সুন্দর একটা সংবিধানও হয়, এটা এমনও হতে পারে যে অন পেপার খুব সুন্দর একটা সংবিধান, যেটা নানান ধরনের সেপারেশন অফ পাওয়ার্স আছে, যা যা আমরা চাই সেগুলো আছে, ফ্যাসিস্ট সরকারকে আসতে দিবে না। কিন্তু ইন প্র্যাকটিস ডিফ্যাক্টোর জায়গায় আমরা দেখছি যে আসলে এই ক্ষমতায়নটা হয়ে যাচ্ছে, এই প্রধানমন্ত্রীর চেয়েরই সব ক্ষমতা যে হাজির হচ্ছে। এবং এটা বোঝার জন্য কিন্তু আমাদের একটু অন্যান্য জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। এবং এই জন্য আমি বলছি এটা আসলে একটু সময়ের ব্যাপার, কারণ এটা একটা ডেলিব্রেটেড ডেমোক্রেসি জায়গা থেকে আসতে হবে। কিন্তু ডক্টর মুর্শিদ, এই সরকারকে তো আসলে এই সরকার তো কেবল একটা ওই যে বিচারপতি হাবিবুর রহমান, বিচারপতি লতিফুর রহমান, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, এই সরকারদের মতো একটা আচরণ করতে পারে না যে আমি একটা ইলেকশন দিয়া পরবর্তী এই রিলেটা আমি আরেকজনের হাতে তুলে দিয়ে গেলাম। ওই সরকারের তো নিজেরা একটা দায়িত্ব তো অনুভব করবে, তাই না? মানে কিছু একটা তো তার করতে হবে। এটা যদি সে যদি এই সংস্কারগুলি না করে, তাহলে আর মানে এই মাঝখানের এই পিরিয়ডটা আসলে কি মানে তৈরি করলো এই জুলাই আগস্ট? এটাও তো সারোয়ারদের যে বক্তব্য, এটাও তো ঠিক আসলে। এখন আপনাকে কয়েকটা জিনিস আসলে জনগণের থেকে নিতে হবে, যে প্রথম হচ্ছে সময়, কতখানি সময়ে জনগণ দিতে রাজি, এবং সেই জায়গা থেকে প্র্যাগম্যাটিক্যালি চিন্তা করতে হবে সংবিধান সংস্কার কি আসলে 3, 6, 1 বছর কতদিনে হবে। হ্যাঁ, এটা এটা বুঝতে হবে, কারণ এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসে যে আমরা যেমন কেন আমরা এই ধরনের ক্ষমতায়ন দেখি, কারণ আমরা একটা মেজরিটেরিয়ান সিস্টেমে আছি। এই সিস্টেমে আসলে এটার স্ট্রাকচারটাই এমন যে দুটা দল প্রাধান্য পাবে। এখন যখন এটা একটা 2 পার্টি সিস্টেম হয়ে যাওয়াটা অনিবার্য, এখন যখন 2 পার্টি সিস্টেম অনিবার্য হয়ে যায়, তখন কি হয়? তার মানে স্ট্রাকচারালি এই জিনিসটা চলে আসে। তো তখন আরেকটা কি, পার্লামেন্টারি সিস্টেমে আমরা কি পাই, যে ক্ষমতাটা তো আসলে প্রাইম মিনিস্টারের কাছেই থাকবে, আপনার লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ সেপারেশন অফ পাওয়ারটা নাই। তো এগুলো কিন্তু অনেক চিন্তা করার বিষয়। একদিনে 5 জন মিলে চিন্তা করলে হবে না। এটা কি ধরনের, মানে ওটা ভাবতে হবে যে এটা কেউ কেউ বলছেন যে একটা গণপরিষদ করে সেটাকে করা যায় কিনা। ডক্টর মুর্শিদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু তুষার কাছে শেষ আলোচনা নিয়ে আসতে চাই, আমাদের সময় একটু আগেই শেষ। আমাদের একজন দর্শক শামীমা আক্তার সোমা, তিনি একটি কথা বলেছেন, সেটাই আমি একটু রেসপন্ড করতে চাই। তিনি বলেছেন যে খালেদ ভাই যা যা উন্নয়ন করেছেন তাও কি সংবিধান লঙ্ঘন করে করেছেন? জি, তাও সংবিধান লঙ্ঘন করে করেছেন, কারণ উন্নয়নের নামে কিছু চুরি করেছেন, বড় বড় প্রজেক্টের নামে বাড়তি টাকা দিয়ে করেছেন, সেগুলি সংবিধান লঙ্ঘনই। চুরি টাকা দিয়ে দুর্নীতি কেউ কাউকে করতে বলে নাই। জনাব সারোয়ার তুষার, আমি একটু শেষ পর্যায়ে আপনি আসতে চাই যে আমি আসলে ডক্টর ইউনূস অলরেডি বলে ফেলেছেন যে 25-এর শেষে বা 26-এর প্রথম ভাগে আমাদের নির্বাচন হবে। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া, নাগরিক কমিটি কবে নাগাদ একটি রাজনৈতিক দল করে উঠতে পারবে এবং কবে নাগাদ এটি করবে? আপনি যদি একটু 2 মিনিটের মধ্যে একটু বলেন, বা এটাকে আপনারা কিভাবে ডিল করতেছেন যে এটা দলের আত্মপ্রকাশ, এটা কেমনে হবে?
শেষ ওকে, প্রথম কথা হচ্ছে ইউনূস সাহেবের গতকালকে তিনি যেটা বলেছেন জি। তার কথার মধ্যে দুটো দিক আছে। একটা হচ্ছে যে যদি ঐক্যমত্যে সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে রাজি করানো না যায় তাহলে 25শে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা তিনি বিদায় নেবেন, এটা একটা। আর যদি রাজি করানো যায়, আমরা যদি একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারি তাহলে 26শে জুনের মধ্যে মানে অর্থাৎ আরো 6 মাস পরে একটা ইলেকশন হবে, অর্থাৎ সংস্কার কমপ্লিট করে তারপর ইলেকশন হবে। ফলে আমরা একটা টাইমলাইন পাচ্ছি এবং পাচ্ছি। এখন আমি বলবো যে রাজনৈতিক দলগুলোকে আল্লাহর ওয়াস্তে একটু ঠান্ডা হতে হবে, কারণ একটা টাইম ফ্রেম পাওয়া গেছে যে 26শে জুনের মধ্যে ইলেকশন হবে, যদি সংস্কার হয় তারপরেও। হ্যাঁ, এবং আপনি একটু আমরা সবাই বুঝতে পারি যে 26শে জুনে যদি ইলেকশন হয় তাহলে সেটা অভ্যুত্থানের পরে 2 বছর, ইটস কোয়াইট লজিক্যাল। সুতরাং সবাইকে একটু ঠান্ডা হয়ে কোঅপারেট করা উচিত আমাদের এই যে সংস্কার কাজগুলোতে। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা রাজনৈতিক দল কবে হব, কিভাবে কি করব, আমাদের দিক থেকে আমরা যতটুকু জনগণের সাথে মিশি, জনসংযোগ করি, তরুণদের সাথে কথা বলি, প্রচন্ড প্রেসার যে এখনই একটা রাজনৈতিক দল ঘোষণা করেন। কিন্তু আমাদের মনে হয় যে একটা কোথাও একটা বসে কয়েকজন একটা দল ঘোষণা করে দিলাম, এটা তো অলরেডি ইন প্র্যাকটিস, তার নতুন কি? সেই কারণে আমরা বিভিন্ন রাইজিং কর্মসূচি করছি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ঢাকার বাইরে, এবং রেসপন্স ইজ হিউজ। মানে আমাদের উপর আসলে প্রচন্ড পরিমাণে আমরা দায় ফিল করছি। ফলে আমরা আগামী বলেছি যে আমাদের আহ্বায়ক সাহেব উনি বলেছেন যে আগামী 2 মাসের মধ্যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করব। সেক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি হিসেবেই থাকবে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেটাও ছাত্র সংগঠন হিসেবে থাকবে, মানে নাগরিক কমিটি ছাত্র সংগঠন না, ইন্ডিপেন্ডেন্ট একটা ছাত্র সংগঠন হিসেবে থাকবে। আর এই দুটো উদ্যোগ থেকে ছাত্র এবং তরুণদের নেতৃত্বে উদ্যোগে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবে। আপনারা যদি একটা দল করেন, বর্তমানে যারা সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নেতারা যারা উপদেষ্টা আছেন তারা কি আপনাদের দলে যোগ দেবেন নাকি তারা আরেকটা রাজনৈতিক দল করবেন, যারা নাহিদ সাহেব, মাহমুদ সাহেব, আসিফ সাহেব? নিশ্চয়ই আমরা একটা সমন্বিত সিদ্ধান্তে থাকবো। এখানে তো অনেকগুলো দল করে কোনো লাভ নেই, আমরা একটা দলই করব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারা কি উপদেষ্টা হিসেবে থেকেই কি সে দল করবেন কিনা। আমার মনে হয় যে সেরকম কিছু ঘটবে না। আমরা একটা আলাদা দল করব এবং তারা সরকারে আছেন, তারা সরকারেই থাকবেন। তারপরে যদি তারা তাদের সরকারের দায়িত্ব পালন শেষে যদি তারা মনে করেন যে তারা এই দল করতে চান, তাহলে নিশ্চয়ই এই দলের ততদিনে এই দলের যে একটা এইটা মোটামুটি ভাবে হবে, তুষার, এটা মোটামুটি ভাবে একটা মানে যেহেতু সরকারে এখন আপনারাই আছেন, মানে আপনারা আছেন বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে এটা মোটামুটি ভাবে কি একটা সরকারি দল বা মানে সরকারের অংশ হিসেবে দল ওরকম কিছু একটা হবে না? নট এট অল, না, একেবারেই না। মানে এটা একটা খুবই কুতর্ক, বিশেষত রাজনৈতিক দলগুলোর দিক থেকে আসে এবং আমাদেরকে একটু হীনমন্যতা তৈরি করার শব্দ জন্য ব্যবহারগুলি এটা করে খুব থাকে। চমৎকার তুষার, কুতর্ক, তারপর হচ্ছে প্রশ্ন আসে না, মানে না, প্রশ্ন আমি করা তো sorry, মানে প্রশ্ন এটা আমি তর্ক তুললেই কুতর্ক। আপনাকে বলি নাই। না, খালেদ ভাই সরি, আমি এটা আপনাকে বলি না। আমি বলছি যে অনেকে বলার চেষ্টা করছে ইজ ইট আ কিংস পার্টি অর নট। আমি সেখানে বলছি যে এটা একেবারেই অবান্তর প্রশ্ন এবং এটার কোনো মানে মেক সেন্স করে না যে এটাকে কিংস পার্টি বলা। কেন? তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যখন এখন কর্মসূচি করছি তখন সেই কর্মসূচিতে আসলে রাজনৈতিক দলগুলোর দিক থেকে বাধা আসছে। সো আমরা যদি একটা সরকারি দল হতাম তাহলে তো মানে আমরা সব ফ্যাসিলিটেটেড হতাম এবং আমাদেরকে কোথাও বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। রাজনৈতিক দলগুলি তো আপনাদের বাধা দিত, সরকারি দল হইলেও দিত না? কেন না? সরকারি দল হলে আমরা তো পুলিশ ফোর্স ব্যবহার করতাম তাদের বিরুদ্ধে, মানে যেটা হয় বাংলাদেশে। মানে রাজনৈতিক দলগুলোকে বাধা দিত না? রাজনৈতিক দল না, এখানে কি হয় খালেদ ভাই, আপনি তো জানেন যে এখানে কি হয়। এখানে সরকারি দল, আপনি বিরোধী দল হিসেবে একটা প্রোগ্রাম করছেন, আপনাকে সরকারি দল। না, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। এই সরকারে যারা আছেন তারা দীর্ঘমেয়াদী রাজনীতিতে আসুন, যারা দীর্ঘমেয়াদী রাজনীতিতে আসুন, এটা আমার চাওয়া। বলতে পারেন যে আমি খুবই চাই যে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন তারা রাজনীতিতে আসুন, সেটা আমার মানে পুরাই চাওয়া। অ্যাবসলিউটলি খালেদ ভাই, একটু আমাকে শেষ করতে দিতে হবে। সেটা হচ্ছে যে আমি শুধু এটুকু আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করছি যে যেভাবে বলা হচ্ছে যে এই দলটা সরকারি দল হবে, বাস্তবত পরিস্থিতিটা এরকম না, একেবারেই এরকম না। মানে গ্রাউন্ড পরিস্থিতি এবং সরকারের ভেতরে সরকারের দিক থেকে আমরা এটাকে আমাদের সরকার এভাবে বলি না, আমরা বলি যে সরকারে আমরা আছি। সুতরাং সরকারে আমাদের ছাত্রদের একটা অংশ আছে, আমাদের নেতৃত্ব আছে, কিংবা আমাদের রিপ্রেজেন্টেশন আছে, কিন্তু আমরা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক উদ্যোগ নিচ্ছি সেটা সবগুলো সরকারি। এটা বললে আমাদের সাথে একটু ইনজাস্টিস করা হবে, আমি শুধু এটুকুই বলছি। আর আমি খুব হয়তো আমি একটু লাউডলি কথা বলছি কারণ এখানে আমি একটা রুমের মধ্যে। না, ইটস ওকে, ইটস ওকে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে এভরিথিং ইজ পার্সোনাল আমার মনে হয়েছে, বাট এটার মধ্যে থেকে মানে কোনো অফেন্সের জায়গা থেকে আমি এটা বলছি না। আমি বলতেছি হচ্ছে যে আমি অবশ্যই চাই, এটা আমার চাওয়া হচ্ছে যে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা রক্ত দিয়েছেন, যারা রাস্তার মধ্যে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, কেউ পঙ্গু আছেন, কারো চোখ নাই, কারোর হাত নাই, কারো পা নাই, এরা যখন এই আত্মত্যাগের মধ্যে আসছেন তা আমি খুবই আশা করি যে তারা রাজনৈতিক নেতৃত্বে আসেন, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন, তারা রাজনৈতিক দল করেন, জনগণের কাছে যান, জনগণের দুঃখ কষ্টের বেদনার কথা শোনেন। অনেক ধন্যবাদ আপনাকে জনাব সারাফ তুষার, অনেক ধন্যবাদ ডক্টর। এতক্ষণ আপনারা শুনছিলেন খালেদ মহিউদ্দিনের আজকের টকশোটি। আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানান, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে ভালো ভালো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে পাশেই থাকুন, সাপোর্ট করুন। ধন্যবাদ সকলকে।